হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ৩৯ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কড়াকড়ি বা ট্রাভেল ব্যান, বাংলাদেশ বেঁচেছে কীভাবে এই বিষয়টি আলোচনা করব এবং ঢাকার কূটনীতি কী কূটনীতি করেছে বাংলাদেশ, এই বিষয়টি আজকে আলোচনা করব। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ট্রাম্প, শুরু হয়েছে ভাষণ। যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজ সিটিজেনদের তার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা এবং তাদেরকে ডিন্যাচারালাইজ করার একটি উদ্যোগ নিয়েছে। অনেকেই যাদের আবেদনের মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে এদেরকে ডিন্যাচারালাইজ করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস এটি রিপোর্ট করেছে যে এই বিষয়ে যে ট্রাম্প প্রশাসনের যে চিঠি বা যে উদ্যোগ, এই উদ্যোগের গোপন নথি তাদের হাতে এসেছে। সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার বাংলাদেশে, ওনার কারণ কী এই বিষয়টি জানার চেষ্টা করব এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি কী এই বিষয়টিও জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব গোলাম মর্তুজা, যিনি বাংলাদেশ সরকারের মুখপাত্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসে, জনাব হাসান ফেরদৌস, আর যুক্ত হবেন অ্যাটর্নি এম এ আজিজ, আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর মাসুদুর রহমান এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, ডিসেম্বর মাসের 17 তারিখ। আর মাত্র 2টি পূর্ণাঙ্গ সপ্তাহ বাকি আছে 2025 সালের, এবং তারপরেই নতুন 2026 সালের যাত্রা শুরু। ন্যাশনাল গার্ড ওয়াশিংটন ডিসিতে মোতায়েন রাখতে পারবেন আরো কিছুদিন। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এই রায়টি দিয়েছে ইউএস অ্যাপিলস কোর্ট। জানেন, কিছুদিন আগে একজন ফেডারেল জাজ নির্দেশ দিয়েছিলেন, তিনি সময় বেঁধে দিয়েছিলেন দিন কয়েকের জন্য, যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করে নিতে হবে। এর বিপরীতে ট্রাম্প প্রশাসন আপিলস কোর্টের কাছে আবেদন করে এবং আপিলস কোর্ট আজকে সর্বসম্মতিক্রমে, সাধারণত আপিলস কোর্টের 3 জন বিচারক থাকেন, 3 জনই আজকে একমত হয়েছেন যে ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জনিত কারণে আরো কিছুদিন ন্যাশনাল গার্ড মোতায়েন রাখা যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবনাতে তারা সমর্থন করেছেন এবং তারা এও বলেছেন যে যতদিন আপিল চলতে থাকবে, এই আপিলটি করেনি, তারা একটি অস্থায়ী সিদ্ধান্ত দিয়েছেন। আপিল শুনানি এবং আপিলের চূড়ান্ত নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্তত পক্ষে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন রাখা যেতে পারে। এবং তারা বলেছেন যে এটি ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের একটিমাত্র নগরী যার একটি আলাদা আইনি বৈশিষ্ট্য আছে পরিচালনা করার ব্যাপারে, এবং সেই বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য রেখেই 3 জন আপিলস কোর্টের বিচারক সেই সিদ্ধান্ত দিয়েছেন। এফবিআই ডাইরেক্টর ক্যাশ প্যাটেল গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে বাইডেন প্রশাসনের সময় 2022 সালে মারে লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই সময় অবশ্য সাবেক প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়িতে যে অভিযান চালানো হয়েছিল সেই অভিযানে সেই সময়কার এফবিআই অনেক সিনিয়র কর্মকর্তাদেরও সমর্থন ছিল না। কিন্তু তা সত্ত্বেও বাইডেন প্রশাসনের চাপের কারণে তৎকালীন কিছু অফিসার এফবিআই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আভ্যন্তরীণ ভাবে সতর্ক বার্তা জানানো হয়েছিল শীর্ষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের যে এই ধরনের আক্রমণ পরবর্তীতে আইনি ভাবে এবং আইনি বৈধতাও পাবে না। তার কারণ এই ধরনের অভিযানে কোনো সার্চ ওয়ারেন্ট দেওয়া হয়েছে কিংবা দেওয়া যেতে পারে এমন কিছু প্রতিষ্ঠা করা সেই সময় সম্ভব হয়নি, এবং সেখানে তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কোনো বিষয় জড়িত ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সময়কার সাবেক প্রেসিডেন্টের মারে-লাগোর বাড়িতে অভিযান চালানোর ব্যাপারে এই মন্তব্যটি করেছেন এফবিআই এর বর্তমান ডিরেক্টর ক্যাশ প্যাটেল। এর পাশাপাশি আরেকটি সংবাদ এসেছে, সেটি হচ্ছে যে এফবিআই সংক্রান্ত। এফবিআই যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করছেন, এফবিআই ডেপুটি ডাইরেক্টর ডান বঙ্গিনো, তিনি একসময় নিউ ইয়র্ক সিটির পুলিশ অফিসার ছিলেন। তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদের অধিকারী ছিলেন এফবিআই তে। প্রেসিডেন্ট ট্রাম্পের সময় নিয়োগ পেয়েছেন মাত্র 9 মাস চাকরি করার পর তিনি আজকে চাকরি থেকে পদত্যাগ করেছেন। আগামী মাসে তার পদত্যাগ কার্যকর করা হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদিও বলেছেন সাংবাদিকদের যে ডন ব্যাঙ্গিনো তার পুরনো
আহ, কাজে ফিরে যেতে চায় এবং পুরনো কাজটি হচ্ছে পডকাস্ট তৈরি করা। যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের পক্ষে বিভিন্ন অভিমত দিয়ে তিনি তার পডকাস্টটি তৈরি করতেন, কিন্তু তাকে এফবিআই এর দ্বিতীয় সর্বোচ্চ পদে মনোনয়ন দেওয়া এবং চাকরিতে নিয়োগ দেওয়া নিয়েও যথেষ্ট বিতর্কের সূত্রপাত হয়েছিল সেই সময়। বিশেষ করে এফবিআই যারা সাবেক এবং বেশিরভাগ বর্তমান কর্মচারীদের একটি ইউনিয়ন রয়েছে, এবং সেই ইউনিয়ন এই নিয়োগের বিরোধিতা করেছিল, এবং সেই ইউনিয়নের সদস্য সংখ্যা প্রায় 14,000-এর মতন। এবং সেই 14,000 সদস্যের যে সমিতি রয়েছে এফবিআই কর্মকর্তাদের, তারাও কিন্তু এই নিয়োগের প্রতিবাদ করেছিল। এবং তার পরবর্তীতে বেশ কিছু বিতর্কের সাথে জন ব্রাঙ্গিনোর নাম যুক্ত হয়ে যায়, এবং কাশ প্যাটেলও দ্বিতীয় সর্বোচ্চ পদে কাকে নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে বলেছিলেন ডন বাঙ্গিনোকে মনোনয়ন দেওয়ার আগে, যে একজন ক্যারিয়ার এফবিআই অফিসার, অর্থাৎ যিনি খুব নিম্ন পর্যায় থেকে অভিজ্ঞতার মাধ্যমে উপরে উঠেছেন বা এফবিআই এর শীর্ষ পদের কাছাকাছি চলে এসেছেন, তেমনই একজনকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত যিনি এফবিআই তে কোনোদিন চাকরি করেননি, তাকেই দ্বিতীয় সর্বোচ্চ পদ দেওয়া হয়েছিল, এবং এই জন্য আহ, আহ, ক্যাশ প্যাটেল এবং তার দ্বিতীয় সর্বোচ্চ পদের অধিকারী ডান বাঙ্গিনের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি সংবাদ মাধ্যমে এসেছিল, অবনতির খবর। কিন্তু আজকে জানা গেল যে শেষ পর্যন্ত ডান বাঙ্গিনো সরে দাঁড়াচ্ছেন এফবিআই থেকে, তিনি পদত্যাগ করেছেন এবং ফেব্রুয়ারি থেকে সে পদত্যাগ কার্যকর করা হবে। এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের পরই যথেষ্ট আলোচনায় চলে এসেছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এই আলোচনায় কিছুটা আহ, ইন্ধনও জুগিয়েছিলেন। সেটি হচ্ছে যে তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট থাকতে চান। যদিও পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই আলোচনা থেকে সরে এসেছেন, এমনকি তিনি এই মেয়াদে আর থাকতে চান না, থাকার সুযোগ নেই এমনও মন্তব্য করেছেন। এমনকি তার উত্তরসূরি হিসেবে জেডি ভান্সকেও তিনি ইঙ্গিত করেছিলেন। কিন্তু আজকে আরেকটি তথ্য পাওয়া গেল যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে আইনজীবী ছিলেন পার্সোনাল ব্যক্তিগত আইনজীবী, এবং যিনি একজন সংবিধান বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের অ্যালান ডার্সুইচ, তিনি একটি বই লিখেছেন যে কোনো ব্যক্তির পক্ষে যুক্তরাষ্ট্রের তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়া সম্ভব কিনা। বিভিন্ন সিনারিও, বিভিন্ন দৃশ্যপটের বর্ণনা করে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্ট করে বলা নেই। আবারও বলি, অ্যালান ডার্সুইজের মতে, অভিজ্ঞ আইনজীবী যদিও, তার মতে যুক্তরাষ্ট্রের সংবিধানে এইটা এইভাবে স্পষ্ট করে লেখা নাই, লিখিত নেই যে কোনো ব্যক্তি তৃতীয়বার প্রেসিডেন্ট হতে পারবে না। এই মন্তব্যের সূত্র ধরে তিনি বইটি, এই তথ্যের উপরে ভিত্তি করে তিনি বইটি লিখেছেন, এবং সেই বইয়ের একটি প্রকাশনার পূর্বে যে ড্রাফট কপি থাকে তারই একটি উপহার দিতে তিনি হোয়াইট হাউসে গিয়েছিলেন। এবং সেই সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই সাংবাদিকদের বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান ঘেঁটে এমন কিছু পাননি যাতে তৃতীয় মেয়াদে কেউ দাঁড়াতে পারবে না, এমন কথাই স্পষ্টভাবে লিখিত রয়েছে। তবে তিনি এও বলেননি যে তৃতীয়ভাবে দাঁড়ানোটাও খুব সহজ একটি প্রক্রিয়া। তিনি বিভিন্ন দৃশ্যপটের বর্ণনা করেছেন যে কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন কিংবা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বইয়ের বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানানো হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে যে তিনি একটি বই লিখেছেন অ্যালান ডার্সি, এবং বইটি প্রেসিডেন্ট উপহার দিয়েছেন, প্রাক কপি, যেটি এখনো প্রকাশিত হয়নি। একটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে একজন ফেডারেল বিচারক আজকে কংগ্রেসের প্রতিনিধিরা যখন খুশি তখন আইসি ফ্যাসিলিটিতে, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট ফ্যাসিলিটিতে যেতে পারবেন, এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে, সেটি নাকচ করে দিয়েছেন। তিনি বলে ফেডারেল বিচারক যিনি ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন জিয়াকব, তিনি ওয়াশিংটন ডিসিতেই তার বিচার কার্য সম্পাদন করে থাকেন, তিনি আজকে ফেডারেল বিচারক। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধানে কংগ্রেস সদস্যদের অধিকারের যে পর্বটি রয়েছে, সেই অধিকারে তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না যে কখন তারা কোন ফ্যাসিলিটিতে যেতে পারবেন। হোমল্যান্ড সিকিউরিটির আইস ফ্যাসিলিটিও তার মধ্যে পড়ে, এটি তার বটে। এবং তিনি এও বলেছেন যে এটি সম্পূর্ণভাবে বেআইনি। ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে নোটিশটি জারি করেছে যে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট ফ্যাসিলিটিতে
প্রদর্শন করতে যেতে হলে কংগ্রেস সদস্যদের এক সপ্তাহ আগে চিঠি দিয়ে অনুমতি গ্রহণ করতে হবে। তিনি ফেডারেল বিচারক কোব আজকে বলেছেন যে এই চিঠিটি দেওয়ার বিষয়টিও সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে ইমিগ্রেশন ব্যাপারে আরেকটি তথ্য হচ্ছে যে একজন বিধবা যার স্বামী হারিয়েছেন আইস ডিটেনশন সেন্টারে মাত্র তার স্বামী নিহত ডিটেনশন সেন্টারে থাকাকালীনই তার স্বামী নিহত হয়েছিলেন। মেক্সিকো থেকে আগত এই পরিবারের স্ত্রী, বিধবা স্ত্রী আজকে সাংবাদিকদের জানিয়েছেন যে তার স্বামীর আইস ডিটেনশন সেন্টারে তার স্বামীর মৃত্যুর ২ মাস পর তিনি চিঠি পেয়েছেন যে তার যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনটি মঞ্জুর করা হয়েছে। অথচ আবেদন প্রক্রিয়া থাকাকালীন সময়ে তাকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয় এবং সেই ডিটেনশন সেন্টারেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি যে যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা হওয়ার যে পথে ছিলেন, যে পথে তিনি অনেকটা নিকটে চলে এসেছিলেন, ২ মাস দূরত্বে থাকতেই তিনি মৃত্যুবরণ করেন এবং শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এটি তিনি দেখে যেতে পারেননি। এই আফসোসটি করেছেন তার বিধবা স্ত্রী। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি যে যুক্তরাষ্ট্রের প্রায় বিদেশি ছাত্র যারা যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছে, আজকে একটি জরিপে দেখা গেছে তাদের মধ্যে ১০ জনের মধ্যে ৯ জনই নানাবিধ আতঙ্কে ভুগছেন। তার কারণ যেকোনো সময় তাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে সামান্য অজুহাতে এবং এটি তাদের লেখাপড়ার ক্ষেত্রে বিস্তর প্রভাব ফেলছে। এই মন্তব্যটি তারা করেছেন একটি জরিপে এবং তারা মাত্র ৪% বিদেশি ছাত্রছাত্রী যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে লেখাপড়ার জন্য, অর্থাৎ ১০০ জনের মধ্যে ৪ জন, ১০০ জনের মধ্যে ৯০ জন বলেছেন যে তারা খুব আতঙ্কে ভুগছেন ভিসা সংক্রান্ত বিধিমালার কারণে। বিভিন্ন সময় এটি পরিবর্তন করা হচ্ছে, কঠোর করা হচ্ছে, কঠোরতর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে দিনে, দিনে। কিন্তু তার মধ্যেও ১০০ জনের মধ্যে ৪ জন বিদেশি ছাত্র বলেছেন সেই জরিপ যারা গ্রহণ করছেন তাদের কোনো সমস্যা নেই যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে এবং তারা ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় ভুগছেন না, কোনো আশঙ্কাও তাদের নেই। মাত্র ৪ জন ১০০ জনের মধ্যে বলেছে। কিন্তু ১০০ জনের মধ্যে ৯০ জন বলেছে তারা আতঙ্কে ভুগছেন। এবং আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছি এবং এই জরিপটি চালিয়েছে যে অ্যা অ্যা AAPI হেট নামের একটি সংস্থা। তারা নন প্রফিট একটি সংগঠন এবং তারা শিক্ষা ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যের প্রতিবাদ করার জন্য তারা বিভিন্ন জরিপ এবং তথ্য উপস্থাপন করে থাকেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই তথ্যটি তারা উপস্থাপন করলেন। এবং এই জরিপটি চালিয়েছেন তারা ৮৭ জন আন্তর্জাতিক ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন এবং ৩৬ টি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত আছেন তাদের মাধ্যমে এই জরিপটি চালানো হয়েছিল। শেষ করছি মেয়র নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র যিনি আর মাত্র ২ সপ্তাহ পর জানুয়ারির ১ তারিখ সকালে নিউ ইয়র্ক সিটি মেয়রের দায়িত্বভার গ্রহণ করবেন। ১ম মেয়র যিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইতিহাসে অভিবাসী সম্প্রদায়ের মধ্য থেকে একজন যিনি ১ম মুসলিমও বটে এবং ১ম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী হিসেবে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন সেই জোহরান মামদানি আজ তার প্রশাসনের আরো ২ জন কর্মকর্তার নাম ঘোষণা করেছেন ব্রুকলিন পাবলিক লাইব্রেরি যেটি হ্যাঁ, ব্রুকলিন পাবলিক লাইব্রেরি একটি ক্যাম্পাস থেকে তিনি এই ঘোষণাটি দিয়েছেন এবং তিনি আ যেই আ যেই মনোনয়নটি দিয়েছেন ট্রানজিশন টিমের পক্ষ থেকে ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে সেটি গ্রিন পয়েন্টে সেটি এবং তিনি বলেছেন যে জামিলা এডওয়ার্ডস তিনি বর্তমানে ডিসি 37 এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি মেয়রের অফিস অফ ইন্টার গভর্নমেন্ট রিলেশনস এর প্রধানের দায়িত্ব পালন করবেন, ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মেয়র জোহরান মামদানি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে স্টেট এবং ফেডারেল সরকারের অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করবেন এবং সেই প্রয়োজনীয়তা সমাধানের ক্ষেত্রে এবং সেই প্রয়োজনের বিভিন্ন বিষয় মোকাবেলা এবং দিক নির্দেশনা পাওয়ার জন্য একজন দক্ষ কর্মকর্তার প্রয়োজন এবং সেই কর্মকর্তাই হচ্ছেন জামিলা এডওয়ার্ডস। তিনি মেয়র অফিসের ইন্টার গভর্নমেন্টাল রিলেশনশিপের দায়িত্ব পালন করবেন ডাইরেক্ট ডিরেক্টর। আরেকজন যিনি নিয়েছেন তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে পালন করবেন। তিনি ব্লাজিও অ্যাডমিনিস্ট্রেশনের সময় নিউ ইয়র্ক সিটি হলে কর্মরত ছিলেন এবং সেই তিনি হচ্ছেন ক্যাথেরিন আলমান্টো ডি কস্টা। তিনি ডাইরেক্টর অফ অ্যাপয়েন্টমেন্টস অর্থাৎ যে ৭০,০০০ মানুষ
আবেদনকারী জোহরান মামদানির প্রশাসনে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই আবেদনও করেছে। সেই আবেদন প্রক্রিয়া যাচাই বাছাইয়ের মূল দায়িত্বে থাকবেন এই ক্যাথরিন আলমন্টি ডি কস্তা, যিনি এর আগেও ব্লাজিও অ্যাডমিনিস্ট্রেশনের সময় তিনি কাজ করেছেন এবং তিনি ফিরে আসছেন ব্লাজিও অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিটি হলে জোহরান মামদানির প্রশাসনে, এবং তিনি সেই সময়ও সিটি গভর্নমেন্টে কাজ করেছিলেন অফিস অফ অ্যাপয়েন্টমেন্টস এ। সেই দায়িত্বই তিনি ফিরে আসছেন, তবে এবার বড় কর্তা হিসেবে, অর্থাৎ তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের মালিক সেই ডিপার্টমেন্টের। এবং এবং সেই ১ বছর ১ দশক আগে তিনি সেই ডিপার্টমেন্টে কাজ করেছিলেন এবং তিনি এই ৭০,০০০ মানুষের যারা আবেদনকারী আছেন তাদের চাকরির প্রক্রিয়াটি, কারা, কারা চাকরি পেতে পারে, কারা চাকরি পাওয়ার যোগ্য, এই বিষয়গুলো যাচাই বাছাইয়ের মূল দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তার উপর ন্যস্ত করেছেন জোহরান মামদানি। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কি মনে হয় দ্য ওয়ে জোহরান অ্যাডমিনিস্ট্রেশন গোয়িং, আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন যে খুব চমৎকার একটা অ্যাডমিনিস্ট্রেশন হবে? Let us wait and see. আজকে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা কি আপনি দেখেছেন? ওই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এইম টু স্ট্রিপ মোর ফরেন বর্ন আমেরিকানস অফ সিটিজেনশিপ। দেখেছি, এটা নিয়ে আমি নিউজে বলিনি কারণ অনেকদিন ধরে, এবং বিষয়টা এমন একটা বিষয় যে জটিল এই জন্য, যেটা ইন্ডিভিজুয়াল কেস টু কেস ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়া, এটা ঢালাও ভাবে না। এবং আরেকটা বিষয় যেটি আমরা এই অনুষ্ঠানে অনেকবার উল্লেখ করেছি, সেটি হচ্ছে যে বিষয়টির মূল সমস্যা, যারা এই ধরনের এই ধরনের অভিযোগ পাচ্ছেন ডিন্যাচারালাইজেশন হওয়ার ব্যাপারে ইউএসসিআইএস এর কাছ থেকে, মূল কারণটি হচ্ছে যারা অতীতে অনেক তথ্য দেননি ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার সময়, যেগুলি পরে তাদের রেকর্ডে সংযুক্ত হয়েছে বিভিন্ন সোর্স থেকে। এই সোর্সগুলি সবগুলি সরকারি সোর্স। এবং যেমন ধরুন একজন আবেদনকারীকে যার নাগরিকত্বের আবেদনকারীকে ২০ বছর আগে নাগরিকত্বের সময় গ্রহণ করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল তুমি কি কখনো অ্যারেস্ট হয়েছিল, সে হয়তো বলেছে না আমি কখনো অ্যারেস্ট হইনি, কিংবা ফর্মে টিক মার্ক দিয়েছে নেভার অ্যারেস্টেড। পরবর্তীতে দেখা গেল যে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল এবং সে অ্যারেস্ট হয়েছিল। সেটা ট্রাফিক টিকেট ভায়োলেশন হতে পারে, সাধারণ যে কোনো কারণ হতে পারে, কিন্তু লাই তো লাই, সে তো বলেছে যে আমি অ্যারেস্ট হইনি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সে অ্যারেস্ট হচ্ছে। এই ধরনের ছোটখাটো, যেগুলো সেই সময় ছোটখাটো বিচার করা হতো, বিবেচনা করা হতো, সেগুলি অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। রাইট। সো এখন মনে করেন যে একটা প্রশ্ন করি, যদি একজন লয়ার যুক্ত হবেন আমাদের সাথে এবং তিনি এই বিষয়ে কথা বলবেন, যে একজন মনে করেন ৪০ বছর আগে সিটিজেন হয়েছে বা ৩০ বছর আগে সিটিজেন হয়েছে। না, এখানে একটা জিনিস খুব স্পষ্ট তাহের, এটি হচ্ছে যে প্রশ্নটা খুব সিম্পল, হ্যাভ ইউ এভার লাইড? প্রশ্নটা একদম সিম্পল। না, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওকে, লাই আপনি তো করছেন, তো আপনার প্রমাণও গভর্নমেন্টের কাছে আছে, রাইট? এখন ওই লোক সে সিটিজেনশিপ, মনে করেন সে বাংলাদেশের বা মেক্সিকোর সিটিজেন ছিল, সে আমেরিকান সিটিজেনশিপ নিয়ে দীর্ঘদিন থেকে সে আমেরিকান পাসপোর্ট বহন করছে এবং তার অন্য কোনো সিটিজেনশিপের কাগজপত্রই নেই, মানে মেক্সিকো বা অন্য দেশের কোনো পাসপোর্ট নেই। এখানে আবার একটা কথা আছে, লাস্ট ইমিগ্রেশনের সব যখন আপনাকে চূড়ান্ত অনুমতি, চূড়ান্ত ইয়েটা দেওয়া হয়, নাগরিকত্বটা দেওয়া হয়, সেখানে কিন্তু আবার লেখা আছে তুমি যদি কখনো লাই প্রমাণ হয় তোমার, কিংবা তোমার যদি কোনো কিছু আন্ডার ওথ কিন্তু আপনি নিচ্ছেন, আপনি যখন নাগরিকত্ব নিচ্ছেন, সেই শপথনামায় কিন্তু বলা আছে যে আমি যা বলেছি সত্য বলেছি। এখন এই জিনিসটাকে কিভাবে ইন্টারপ্রিট করবে বর্তমান সময়ের বিচারকরা এবং বর্তমান সময়ের আইনজীবীরা তাদের ক্লায়েন্টদের পক্ষে কিভাবে যুক্তি উপস্থাপন করবেন, সেটা হচ্ছে দেখার বিষয়। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব গোলাম মুর্তজা, যিনি বাংলাদেশ সরকারের মুখপাত্র যুক্তরাষ্ট্রে। জনাব গোলাম মুর্তজা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন ইব্রাহিম চৌধুরী খোকন অলসো। মুর্তজা ভাই, আপনাকে জানতে চাই, ওয়েলকাম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বেশ ২-৩টা বিষয় আপনাকে জানতে চাই। প্রথমে জানতে চাই যে ট্রাভেল ব্যানের আওতায়, আপনি জানেন যে ইমিগ্রেশন, ট্রাভেল ব্যান এইসবের আওতায় প্রায় ৩৯টি দেশ পড়েছে, এবং আমাদের কানে অনেক খবর আসছিল যে বাংলাদেশ কুড বি ওয়ান অফ দ্য কান্ট্রি, এই ধরনের জিনিস। এবং কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছিলাম, যদি আমরা রিপোর্ট করি নাই, যে কিছু কিছু লবিং কাজ করছিল বাংলাদেশকে ইনক্লুড করার জন্য, এবং এটা নিয়ে অনেক ভীতিও ছিল অনেকের মধ্যে যে বাংলাদেশ কুড এফেক্টেড বাই দ্যাট কাইন্ড অফ দ্যাট ডিসিশন। একটু বলবেন যে হাউ বাংলাদেশ এই বিষয়টি কীভাবে হ্যান্ডেল করেছে?
ধন্যবাদ আপনাকে এবং নাজমুল ভাই এবং ইব্রাহিম ভাই সহ যারা এই অনুষ্ঠানের সঙ্গে আছেন। এবং আমার ধারণা আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এই প্রশ্নটি এবং এই কেন্দ্রিক ঘটনাগুলো নাজমুল ভাই সহ আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমার চেয়ে ভালো জানেন এই বিবেচনায় যে আমি হয়তো সরকারের একটা জায়গায় থেকে এখন কিছু জিনিস দেখছি, কিছু জায়গায় কাজ করছি, কিছু জায়গায় কথা বলছি, আর আপনারা বহু বছর ধরে এই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসন, বিভিন্ন সরকারের সময়ের প্রশাসন আপনারা দেখেছেন। বর্তমান ট্রাম্প সরকারের যে প্রশাসন, সেই প্রশাসনের গতি প্রকৃতি, কিভাবে কাজ হয়, কিভাবে সিদ্ধান্ত হয়, কোনটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো সেই জায়গাগুলো আপনারা ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, পত্রিকায় নিউজ করবেন, টেলিভিশনে রিপোর্ট হবে, এবং এর থেকেও আমরা উপকৃত হব। এখানে আমি যে কথাটা বলতে পারি, খুব সংক্ষেপে বলতে পারি, সেটি হচ্ছে আমি যুক্তরাষ্ট্রে এসেছি অফিসিয়াল দায়িত্ব নিয়ে গত এপ্রিল মাসের প্রথম থেকে। তার আগে থেকেই বাংলাদেশে অবস্থান করেই দেখছিলাম, খোঁজ খবর রাখছিলাম যে 5ই আগস্টের পরে বাংলাদেশকে কেন্দ্র করে বিশেষ করে একটি দেশ যে প্রোপাগান্ডা চালাচ্ছিল, তাদের গণমাধ্যম এবং তাদের সোশ্যাল মিডিয়াতে যে প্রোপাগান্ডাগুলো চলছিল, সেই প্রোপাগান্ডাগুলো ছিল অসত্য। সংখ্যালঘুদের নির্যাতন, নিপীড়ন, হত্যা ইত্যাদি ইত্যাদি। অসত্য বলছি এই কারণে যে কোনো ঘটনা ঘটে নাই তা নয়, সেটা নিয়ে যদি আলাদা আলোচনা হয় আমি সেখানে বিস্তারিত কথা বলতে পারবো। আজকে সেই দিকে আমি পুরোটা যাচ্ছি না। তো সেই যে প্রোপাগান্ডাটা চলছিল, সেটার একটা, ওই প্রোপাগান্ডার একটা অংশের প্রতিফলন এই জায়গাতেও হচ্ছিল। এবং এই জায়গাতে এখানকার প্রশাসনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান ঘটেছে। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে এটা একটা জঙ্গিবাদী তৎপরতা। এই যে আপনি জানেন যে কোনো দেশ সম্পর্কে যদি এরকম একটা পরিচিতি সত্যি এই 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 প্রশাসন, এখানকার প্রশাসনের কাছে পরিচিত, বা এখানকার প্রশাসন যদি বিশ্বাস করে বা তাদের কাছে যদি অথেন্টিক তথ্য প্রমাণ থাকে, তাহলে সেই দেশের বিরুদ্ধে নানাবিধ ব্যবস্থা নেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বাংলাদেশকে সেরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছিল। তা আমরা যখন থেকে এই জায়গাটাতে আছি, তখন আমরা আমি নাম বলছি না, সংশ্লিষ্ট জায়গাগুলোতে যতগুলো জায়গা আছে, যতগুলো জায়গাতে এই প্রোপাগান্ডাটা চালানো হচ্ছিল, তথ্য প্রমাণ, ভুয়া তথ্য প্রমাণ দেয়া হচ্ছিল, আমরা সেই সবগুলো জায়গাতে, আমি আবারও বলছি, আমরা সেই সমস্ত জায়গার প্রায় সবগুলো জায়গা পর্যন্ত আমরা পৌঁছেছি। পৌঁছে আমরা বাংলাদেশের প্রকৃত চিত্রটা এই জায়গাটাতে, এখানকার প্রশাসনের সবগুলো জায়গাতে, যতগুলো জায়গাতে দেয়া দরকার এবং দেয়া সম্ভব, সবগুলো জায়গাতে আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। এবং এবং তার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত গিয়ে মোটামুটি ভাবে মার্কিন প্রশাসন একটা নিশ্চিত যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের উত্থান ঘটে নাই, বাংলাদেশে 5 আগস্টের একটা গণ অভ্যুত্থান ছিল, এটা সত্যি। এবং এর বাইরে কিছু ঘটনা ঘটেছে, সেটা গণ অভ্যুত্থান পরবর্তী যে ঘটনাগুলো ঘটে তার কিছু বিষয় বাংলাদেশে ঘটেছে, সেগুলো অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেটা জঙ্গিবাদী তৎপরতা নয়। বাংলাদেশের ক্ষমতা কোনো জঙ্গিবাদী দখল করে নাই, ইসলামিস্টরা দখল করে নাই, এটা মোটামুটি ভাবে প্রশাসনকে বোঝানো গেছে। তাদের নিজেদের কাছেও তথ্য ছিল, আমরাও সঠিক তথ্যগুলো সরবরাহ করেছি। এবং সর্বশেষ এই যে ট্রাভেল ব্যান যেটার কথা বলছেন, যে প্রথমে ছিল 19টি দেশ, যেটা গত জুন মাসে হয়েছিল, যে তালিকাটা হয়েছিল, 12টি দেশ একেবারে সম্পূর্ণভাবে, 7টি দেশ আংশিকভাবে। এবং তারপরে সাম্প্রতিক সময়ে দেখবেন যে ফক্স নিউজের সঙ্গে বর্তমান প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যখন বললেন যে এটা আরো 30টি দেশ বাড়তে পারে, আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে এই তালিকায় বাংলাদেশ আসবে না। বা নিশ্চিত ছিলাম এই কারণে যে আমাদের যে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল, আমরা যে তাদের কাছে তথ্য দিচ্ছিলাম, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে সমস্ত তথ্য নিচ্ছিলেন, এই কারণে নয়, অন্য নানাবিধ কারণে তথ্য নিচ্ছিলেন, সেটাতে আমরা নিশ্চিত ছিলাম যে এই তালিকায় বাংলাদেশের থাকার কোনো সম্ভাবনা নাই। আর কিন্তু বাংলাদেশের অনেকের মধ্যে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা যারা চালায়, শুধুমাত্র পার্শ্ববর্তী দেশই চালায় তা নয়, তাদের হয়ে বাংলাদেশের ভেতরে কিছু মানুষ এই তৎপরতা চালায়। তাদের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি বলতে খুবই দুঃখের সঙ্গে বলছি,
যে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছে বাংলাদেশের মানুষ, তাদের কারো কারো হয়তো এখন মার্কিন পাসপোর্ট আছে, তারা হয়তো বাংলাদেশি পাসপোর্ট নেননি, এ দিয়ে কিছু যায় আসার কথা নয়, কিন্তু এরকম কিছু মানুষকে আমরা দেখেছি যে তারা বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডায় অংশীজন হয়েছেন। এটা খুব দুর্ভাগ্যজনক। এই জায়গাটিতে আমার শেষ বক্তব্য, এই জায়গাটিতে অনুরোধ থাকবে, আপনারা যারা বাংলাদেশের মানুষ, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন, যারা সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন, অন্যান্য অনেক মাধ্যমের সঙ্গে আছেন, আপনাদের বহু মার্কিন প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ জায়গাতে আপনাদের অ্যাক্সেস আছে, বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, কথা হয়, যোগাযোগ হয়। সরকার আসবে, সরকার যাবে। আজকে আমি এখানে আছি, কালকে আমি এখানে থাকবো না। একজন রাষ্ট্রদূত আছেন, রাষ্ট্রদূত থাকবেন না। কনসুলেটের একজন কনসুল জেনারেল আছেন, তিনি থাকবেন না, আরেকজন আসবেন, কিন্তু আপনারা থেকে যাবেন। বাংলাদেশটা আপনাদের, আপনারাও অন্যান্য দেশ বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা যেভাবে চালায়, আপনার তার সঙ্গে যুদ্ধে যাওয়ার দরকার নাই, কিন্তু আপনি সরকারের সমালোচনা করেন, বাংলাদেশ সরকার যে থাকবেন তার সমালোচনা করেন, কিন্তু দেশ বিরোধী যে তৎপরতা, সেই তৎপরতার জায়গাতে প্রবাসী বাংলাদেশিদের আরো গুরুত্ব রাখছেন না তা নয়, বাট আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে বলে আমি মনে করি, এবং আপনাদের গণমাধ্যমে এই বিষয়গুলো বারবার আলোচনায় আসা দরকার বলেও আমি মনে করি। সো আমরা কি বলতে পারি যে এই মুহূর্তে বা মানে যে বাংলাদেশের ব্যাপারে কোনো ধরনের এই টেবিল ব্যান্ড বা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ আসছে না, এটা কি বলতে পারি আমরা? নিঃসন্দেহে বলতে পারি। এই জায়গাটিতে আমরা কাজ করেছি বলতে আমরা সত্য তথ্যগুলো সরবরাহ করেছি। আর এখানে একটা বলে রাখা দরকার যে আমাদের জন্য অনেকটা ইতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিত্ব, তার যে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক, এবং সেই সম্পর্কটা শুধুমাত্র ডেমোক্রেটদের সঙ্গে যেটা একটা প্রচারণা আছে, আমি এইখানে আসার পরে আমি মার্কিন প্রশাসনে কাজ করতে গিয়ে দেখেছি এই কথাটা পুরোপুরি সত্যি নয়। বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে যার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আছে। সুতরাং আমরা এই জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে না। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পর যখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, বর্তমান সময়ের চেয়েও সেই রাজনৈতিক সরকারের জন্য পরিস্থিতিটা সামাল দেয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে আমার ধারণা। তো সেই জায়গাটিতে বর্তমান সরকার, ওই সময়ের সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, এবং সেই সরকারকে আপনারা যারা এখানে আছেন তাদের কাছ থেকে প্রকৃত তথ্য নিতে হবে, এবং তাদেরকে যাকে কাজে লাগানো সম্ভব তাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে আপনাদের মধ্যে যারা মার্কিন প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট, দেশের প্রতি কমিটেড, তাদেরকে কাজে লাগাতে হবে। যদি সম্মিলিতভাবে একটি ড্রাইভ দেয়া না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা সংকট তৈরি হলেও হতে পারে। আমার ধারণা যে নির্বাচিত হয়ে যে সরকারটি ক্ষমতায় আসবেন, যে সরকারটি দেশ পরিচালনা করবেন, সেই সরকার যদি সজাগ থাকে, সচেতন থাকেন, আমার ধারণা যে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়বে না। আপনি যেটা একটু আগে বললেন যে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার এখানে চালানো হচ্ছে, তার মধ্যে আছে জঙ্গিবাদ, তারপরে আছে ইসলামিস্টরা ক্ষমতা দখল করে ফেলেছে, ডক্টর ইউনূস তাদের প্রশ্রয় দিচ্ছেন, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে প্রশাসনে আপনাদেরও ডিপ্লোম্যাটিক তৎপরতা আছে, বাট প্রশাসন কিভাবে দেখছে দ্য হোল সিনারিও বাংলাদেশের? প্রশাসন বলতে এখানকার প্রশাসন জি এখানকার প্রশাসন যেভাবে দেখছে, আমাদের সঙ্গে তাদের যে কথা হয়, এবং তারা আমাদেরকে যতটুকু পর্যন্ত বলেন, তারা যখন একটি ঘটনা ঘটে, যখন ধরুন একজন হাদির উপরে যখন আক্রমণ হয়, তাকে যখন হত্যার চেষ্টায় গুলিবিদ্ধ করা হয়, তখন এখানকার প্রশাসনের ভেতরেও একটা উদ্বেগ তৈরি হয়। তখন তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রশাসন নিয়ে তাদের ভেতরেও একটা উদ্বেগ তৈরি হয়। কিন্তু এখানকার প্রশাসনের একটা সুবিধা হচ্ছে, যেটা অন্য অনেক দেশের ক্ষেত্রে নাই। এখানকার প্রশাসনের একটা সুবিধা হচ্ছে, আপনি এখানকার প্রশাসনকে কি তথ্য দিলেন, দূতাবাসের পক্ষ থেকে আমরা কি তথ্য দিলাম, সেটাই এদের কাছে ধ্রুব সত্য নয়।
এদের নিজস্ব চ্যানেল অত্যন্ত শক্তিশালী। এরা তাদের নিজস্ব চ্যানেলে প্রকৃত সত্য তথ্যটা তারা পেয়ে যায়। আমাদের দেয়া তথ্য, অন্যদের প্রোপাগান্ডা বা গণমাধ্যমের তথ্য, এই সবগুলো তথ্যকে তারা এক জায়গায় করে সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত আমার যে দেখা, যখন বর্তমান প্রশাসন সম্পর্কে যে কথাই বলুক না কেন, আমার যে দেখা, এরা মোটামুটি ভাবে একটা প্রক্রিয়া অনুসরণ করে একটা সিদ্ধান্তের জায়গাতে পৌঁছায়। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এরা একটা প্রক্রিয়া অনুসরণ করে সেই সিদ্ধান্তের জায়গাটিতে যায়। সুতরাং এখনকার প্রশাসন বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা বিশ্বাস করে না। বাংলাদেশে কিছু সংকট আছে, গণঅভ্যুত্থানের পরে অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা ঘটেছে, নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অনিশ্চয়তা ছিল, নির্বাচন হবে কি হবে না, এই প্রশাসনের ভেতরেও সেই সমস্ত প্রশ্ন ছিল। কিন্তু আমরা যখন কথা বলতে গিয়েছি, আমরা যখন বলেছি যে নির্বাচন নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নাই, পরিস্থিতি খারাপ করার একটা চেষ্টা হতে পারে, ফ্যাসিস্ট শক্তি সেই চেষ্টাটা করবে, পলাতক শক্তি সেই চেষ্টাটা করবে, কিন্তু এটা করে বাংলাদেশের নির্বাচন তারা ঠেকাতে পারবে না। গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রা বাংলাদেশ শুরু করেছে, সেটা তারা ঠেকাতে পারবে না, এবং সেটা ঠেকানোর সম্ভব নয়। বাংলাদেশ সরকার নির্বাচনটি করবেই, নির্বাচন কমিশন নির্বাচনটি করবেই, এটা তারা বিশ্বাস করে। সংকট আছে, ছোটখাটো সংকট, সেগুলো আমরা সামাল দিতে পারবো। সেগুলো যদি না থাকে তাহলে এরা খুশি হয়, কিন্তু পুরোটা বাংলাদেশ থেকে বাদ দেয়া যাবে, একেবারে সবকিছু পরিপূর্ণ শান্তিপূর্ণ হয়ে যাবে, সেটা আমরাও মনে করি না, তারাও মনে করে না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ নিয়ে খুব বেশি অসন্তোষ, বড় রকমের কোনো উদ্বেগ, সেরকম কোনো কিছু আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়নি। থ্যাংক ইউ সো মাচ। একটি প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, এবং নাজমুল ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেছেন সেটা হচ্ছে আমি একটু অ্যাড করি, নাজমুল ভাই একটু বললে ভালো হয়। জি, আমি একটু অ্যাড করি। বাংলাদেশে জঙ্গিবাদের জন্য বাংলাদেশে আমেরিকার ট্রাভেল ব্যান হবে এটা মনে করার কোনো কারণ নেই। তার কারণটা হচ্ছে, একটা কথা আমি বলি, যে বাংলাদেশে ব্যাপারে, এই জঙ্গিবাদের ব্যাপারে আমেরিকার যে প্রশাসনই বলেন, বাইডেন প্রশাসন বলেন, এর আগের যে প্রশাসন ছিল, ওবামা প্রশাসন বলেন, কিংবা এখন ট্রাম্প প্রশাসন, এই জঙ্গিবাদের ব্যাপারটাতে এরা কিন্তু একেবারে আপ টু ডেট খবরটা রাখে। অর্থাৎ সেখানে কোনো সমস্যাটা নাই। সমস্যাটা দেখা দিতে পারে, যেটি হোয়াইট হাউসের সর্বশেষ মেমোরেন্ডামে মেমোতে আছে, সেটি হচ্ছে যে ভিসা ওভারস্টে এবং ওই দেশের নাগরিকদের পাসপোর্ট ইনফরমেশন আমেরিকার সাথে শেয়ার না করার যে অনীহাটা বেশ কয়েকটা দেশ দেখিয়েছে, এবার তাদেরকে ট্রাভেল ব্যানের আওতায় আনা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আন্টিগুয়া, ডোমিনিকান রিপাবলিক, আরো কয়েকটা দেশ। এই প্রশাসন থেকে, হোমল্যান্ড সিকিউরিটি থেকে বলা হয়েছে ট্রাভেল ব্যান আসে, যে এই দেশের থেকে ভিসা ওভারস্টের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ যেই পরিমাণ ভিসা ইস্যু করা হয়, তাদের বেশিরভাগই থেকে যায় দেশে, এবং বিভিন্ন ধরনের কর্ম কাজে লিপ্ত হয়, যেটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বিঘ্ন সৃষ্টি করতে পারে। করছে এই কথাটাও বলা হয়নি, করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু ট্রাভেল ব্যান ইস্যু করা হয়, এবং এবার করাও হয়েছে সেটা। তবে আমি মনে করি আমাদের, আমি জানি না, এটা গোলাম মুর্তজা ভালো বলতে পারবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিককে ডিপোর্ট করতে গেলে তার পাসপোর্ট চাইলে বাংলাদেশ এম্বাসি কনসুলেট কি ধরনের সহযোগিতা করে, বাংলাদেশ করে কিনা, কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে। ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করাটা একটা মেজর একটা ব্যাপার এখন হোমল্যান্ড সিকিউরিটির কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে তারা একটা রেশিও দেখে যে কি পরিমাণ মানুষ ভিসা ওভারস্টে করে, এবং এই ভিসা ওভারস্টে এবং ট্রাভেল তাদের নাগরিকদের দেশে ফিরে নেওয়ার ব্যাপারে পার্টিকুলারলি কোনো দেশের অনীহা কিংবা অবহেলা, এটাও কিন্তু ট্রাভেল ব্যানের কারণ। ভবিষ্যতের বাংলাদেশ, যেটা মুর্তজা বললেন যে ভবিষ্যতের গভর্নমেন্টকে কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতেই হবে। দ্যাট ইজ গোয়িং টু বি বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। নাজমুল ভাইয়ের সঙ্গে আমি একটু যোগ করতে হবে, এবং নাজমুল ভাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। এই জন্যই আমি বলি যে আপনারা এই সমস্ত জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই যে এই কথাগুলো আপনাদের কমিউনিটিতে, আপনাদের গণমাধ্যমের মধ্য দিয়ে এটা প্রচার হওয়া দরকার। কারণ এই যে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা, বাংলাদেশের নাগরিক যারা ধরা পড়ছে আইসের হাতে, এখানে দুইটা প্রতিক্রিয়া আছে। একটি প্রতিক্রিয়া আছে, তাদেরকে যদি ট্রাভেল ডকুমেন্ট দেয়া না হয় তাহলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পাঠাতে পারবে না। আরেকটা হচ্ছে, ট্রাভেল ডকুমেন্ট যদি দেয়া না হয় তাহলে ট্রাভেল ব্যান, এরকম একটা নিষেধাজ্ঞার আওতায় পড়ার সম্ভাবনা আছে। তো বাংলাদেশ সরকার আসলে কি করবে? বাংলাদেশ সরকারের নীতিটা কি হওয়া দরকার? আপনাদের এখানে জনমতটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের এখানে ওইখানের অবস্থানটা হচ্ছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা থাকবেন, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নেই, যদি থাকতে পারে। যদি তাকে কোনোভাবে বৈধ করার ক্ষেত্রে কোনো কাগজপত্র দিয়ে সহায়তা করা যায়, সেটা করতেও
তৎপর আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যিনি ধরুন আপনার এই একজন আজকে ধরা পড়লো আইসের হাতে ধরা পড়ার পরে তাকে যখন ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল, ক্যাম্পে রাখা হলো, আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে তার আর কোনো সম্ভাবনা নাই যে তাকে আবার ছেড়ে দিবে এবং সে যুক্তরাষ্ট্রে আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, এর কোনো সম্ভাবনা নাই। দূতাবাসের পক্ষ থেকে, কনসুলেটের পক্ষ থেকে যদি ট্রাভেল পাস ইস্যু করা না হয়, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, কতদিন তাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে এবং মোটামুটি ভাবে একটা মানবেতর জীবনযাপন করতে হবে, এটা অনিশ্চিত। এটা আমরা নিশ্চিত হয়েছি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে, এবং এখন পর্যন্ত যে কয়টি দেশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তোমার 20 জন নাগরিক আমাদের এই ক্যাম্পে আছে, এই 20 জন নাগরিককে তোমরা শনাক্ত করে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করো, এই জায়গাটিতে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করেছে, কোনো কেস ফেলে রাখে নাই। এখন পর্যন্ত যতজন ছিল, অল্প কয়েকটি কেস যাদের কাছে কোনো কাগজপত্র ছিল না, সেই কেসগুলো অল্প কয়েকটি কেস, সেটাও খুব বেশি দিন নয়, একটু ঝুলে আছে। আমাদের ঢাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ক্লিয়ারেন্স লাগবে, তার পরিপ্রেক্ষিতে ট্রাভেল ডকুমেন্ট হয়তো ইস্যু করা হবে। কিন্তু ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করার ক্ষেত্রে, যেহেতু ট্রাভেল ব্যান বা নিষেধাজ্ঞার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এই জায়গাটিতে দূতাবাস বা সরকার অত্যন্ত তৎপর এবং অতি দ্রুততার সঙ্গে আমাদেরকে জানানো হলে আমাদের টিম গিয়ে শনাক্ত করে এবং ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়। এখানে আমরা আরেকটা অনুরোধ করেছিলাম, সেই অনুরোধটা হচ্ছে এই যে শিকল পরিয়ে যে ফেরত পাঠানো, আমরা অনুরোধ করেছিলাম যে এইভাবে না পাঠিয়ে তাদেরকে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরত পাঠানো। কিন্তু এটা এমন একটা নীতি সরকারের, এটা চাইলেই পরিবর্তন করা যাচ্ছে না। যদিও প্রথম দিকের যে বাংলাদেশকে প্রথম যখন পাঠানো হয়েছিল সেইবার আমাদের কথাটা রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আইসির পক্ষ থেকে বাংলাদেশকে যেটা জানানো হয়েছে, আপাতত এর ব্যতিক্রম ঘটার সম্ভাবনা নাই, কারণ এটা যে নীতি, যে আইন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সব দেশের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হচ্ছে। তো পরিবর্তন যদি করতে হয়, সব দেশের ক্ষেত্রে একভাবে করতে হবে, অর্থাৎ পুরো একটা সিস্টেম পরিবর্তন করতে হবে, না হলে এই প্রক্রিয়াতেই পাঠানো হবে। থ্যাংক ইউ স্যার। যেটা প্রশ্ন করছিলাম আপনাকে, যে সাংবাদিক আনিস আলমগীরের বিষয়টি, তাকে গ্রেফতার করা হয়েছে এবং উনি যেটা বলেছেন যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে সাংবাদিকের কাজ। সো দ্যাটস হোয়াট আই ডিড। একটু বলবেন যে কেন তাকে গ্রেফতার করা হয়েছে? এখানে দেখেন, আমার বক্তব্যের দুটি অংশ। একটি অংশ, আমি সাংবাদিক হিসেবে এই কেসটাকে কিভাবে দেখি। আমার মূল পরিচয় তো সাংবাদিক, আমি এখন সাময়িক সময়ের জন্য একটা সরকারি কাজের সঙ্গে সম্পৃক্ত আছি। আরেকটা হচ্ছে সাংবাদিক হিসেবে একটা দেখা, আরেকটি হচ্ছে সরকারের অংশ হিসেবে দেখা। সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করি যে সরকারের সমালোচনা, সরকার প্রধানের সমালোচনা, সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের সমালোচনা করাটাই সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কাজ। ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কথা যেটা বলা হচ্ছে, ক্ষমতাকে প্রশ্ন করার কথা যেটা বলা হচ্ছে, এটা করাই সাংবাদিকের কাজ। আমি সারা জীবন সেটা করেছি এবং এটা অন্যরা করবেন, সেটাকে আমরা উৎসাহিত করতে চাই, আমি উৎসাহিত করতে চাই। এবং কেউ যদি এই কাজটি করেন, তাহলে আমি সাংবাদিক হিসেবে গৌরব অনুভব করি, মানে আমি মনে করি যে হ্যাঁ, এটাই সঠিক সাংবাদিকতা। সেই জায়গাটাতে ক্ষমতাকে চ্যালেঞ্জ করাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন প্রশ্ন হচ্ছে, আনিস আলমগীর কি ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিলেন কি না? আনিস আলমগীর কি করছিলেন, কি কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া হলো? ব্যবস্থা নেওয়া ঠিক কিনা সেটা আরেকটা আলোচনা, সেই জায়গাতে যাব। তার আগে বলি যে বাংলাদেশে জুলাই আগস্টে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণঅভ্যুত্থানের সময় আনিস আলমগীরের অবস্থান কি ছিল? গণঅভ্যুত্থান, আপনি জানেন যে গণঅভ্যুত্থানের সময়ে, গণঅভ্যুত্থান তো সংবিধান মেনে হয় না, আইন মেনে হয় না। বিক্ষুব্ধ মানুষের একটা ক্ষোভের প্রকাশের পরিপ্রেক্ষিতে সবকিছু সুনামির মতো ভেসে যায়। বাংলাদেশেও তাই হয়েছিল। মানুষের বিক্ষোভে, মানুষের স্রোতে গণভবন, শেখ হাসিনা, আওয়ামী লীগ সব স্রোতের মতো ভেসে গেছে। সেই সময় যখন ভেসে যাচ্ছিল, যেদিন আমরা গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছি 60 জন বা 72 জন, 60 বা 72 মানুষকে শেখ হাসিনা গণভবনে বসে থেকে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং
তার যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগকে দিয়ে গুলি করিয়ে হত্যা করেছে। গণমাধ্যমের সংবাদ ছিল হয়তো ৭২ জন মানুষকে খুন করা হয়েছে। সেই দিন আনিস আলমগীর তার ফেসবুকে লিখেছেন, নারকীয় সন্ত্রাস করা হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য, এর মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে। অর্থাৎ আনিস আলমগীরের বিষয়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা ক্ষোভ থাকবে, বিক্ষুব্ধতা থাকবে, সেটা খুব স্বাভাবিক এবং সেটা ছিল। এই আনিস আলমগীরের এই সাংবাদিকতা ৫ আগস্টের অভ্যুত্থানের পরে কিছুটা পরিবর্তন হয়েছিল। তিনি তার রং কিছুটা পরিবর্তন করেছিলেন, পরিবর্তন করে গণ অভ্যুত্থানের পক্ষে এক ধরনের লেখালেখি শুরু করেছিলেন। তারপরে এসে তিনি সরকারের একটা সমালোচনা করতে শুরু করেছেন। সরকারের সমালোচনায় কোনো সমস্যা নেই। সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি অনেকগুলো অপতথ্য, মিথ্যা তথ্য এবং খুব বড় রকমের উস্কানিমূলক কথা বলেছেন। তিনি যেভাবে ৩২ নম্বর ভাঙা হয়েছে, একই প্রক্রিয়াতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘরবাড়ি ভাঙারকে কেন্দ্র করে ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। তিনি শেখ হাসিনার বিচার হয়েছে, তিনি বলেছেন আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে এই কাগজ, এই মামলা বঙ্গোপসাগরে ফেলে দিবে। সেটা তো ফেলে দিতে পারেই, কিন্তু এই প্রক্রিয়ায় উস্কানি দিয়ে কথা বলা যায় কিনা নিশ্চয়ই সমালোচনা করা যায়। জামাত যদি কোনোদিন ক্ষমতায় আসে, যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছিল এই কাগজ, এই মামলাও সব বঙ্গোপসাগরে ফেলে দিবে। এটা সত্যি যে সেটা তারা করবে। কিন্তু শেখ হাসিনার যে ঘটনার পরিপ্রেক্ষিতে, যে মানবতা বিরোধী অপরাধের পরিপ্রেক্ষিতে বিচার হয়েছে, সেই বিচারকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য এবং গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই প্রক্রিয়াতে যদি কথা বলা হয়, তাহলে তার বিরুদ্ধে এক ধরনের জনমত, একটা বিক্ষুব্ধতা প্রকাশ হয়। আমি বিস্তারিত আর বলছি না, আমি বলছি এই ধরনের কথা বলার পরিপ্রেক্ষিতেও আমি যখন সাংবাদিক, তখন আমি মনে করি যে তার কাছে মিথ্যা তথ্য বিষয়ে জানতে চাওয়া যেতে পারে, যে কেন তুমি এই মিথ্যা তথ্যগুলো দিচ্ছ, এই মিথ্যা তথ্যের ভিত্তি কি। প্রেস কাউন্সিল বা অন্যরা এই প্রশ্নগুলো জানতে চাইতে পারে। গ্রেপ্তার না করেও এই সমস্যার সমাধান করা যায়, এটা আমার সাংবাদিক হিসেবে অবস্থান। গ্রেপ্তার না করেও এই সমস্যার সমাধান করা যেত, এইটা চাওয়া যেত। আর সরকারের জায়গা থেকে বক্তব্যটা হচ্ছে, দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। সেই বিশৃঙ্খলার চেষ্টা যখন করা হচ্ছে, তখন সরকারের জায়গা থেকে মনে করা হচ্ছে যে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ সরকার অনেক সংবেদনশীল, বলা হয় সরকার অনেক নরম, সরকার কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। তো সেই কথা বলার পরিপ্রেক্ষিতে সরকার এই জায়গাতে এসে মনে করেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি আবারও বলছি যে আমি সাংবাদিক হিসেবে মনে করি গ্রেপ্তার না করে এই সমস্যাটা সমাধান করলে আরো বেশি ভালো হতো। কারণ আমাদের মতো দেশে কোনো সাংবাদিককে সেই উস্কানিমূলক বক্তব্য, মিথ্যা তথ্য, অপসাংবাদিকতা, অনৈতিক তথ্য, অনৈতিক সাংবাদিকতা করলেও যদি গ্রেপ্তার করা হয়, আন্তর্জাতিকভাবে ভালো মেসেজ যায় না সরকারের বিষয়ে বা সেই ব্যক্তির বিষয়ে ভালো মেসেজ যায় না। আনিস আলমগীরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে না? কোনো অভিযোগ আনা হয়নি, মানে উস্কানিমূলক বক্তব্য বা এই রকমের কিছু অভিযোগ আনা হয়েছে। দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাওয়া হয়, কিছু অভিযোগ আনা হয়েছে। আমি এখানে আপনার যেহেতু আছে, আমি 1 মিনিট আর একটু সুযোগ নিয়ে আরেকটা কথা বলি। যে দেখেন, আমি আমার অংশে বলেছি যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা সাংবাদিকের দায়িত্ব। আমরা বহু আগে থেকেই একটা জিনিস নিয়ে তর্ক করি, যে একটা হচ্ছে সরকারের সমালোচনা, অবশ্যই সেটা করা যাবে। সরকার যেই হন তার সমালোচনা করা যাবে, সরকার প্রধান যেই হন তার সমালোচনা করা যাবে। আমি দূতাবাসের ছোট একটা জায়গাতে কাজ করছি, অবশ্যই আমার সমালোচনা করা যাবে, সুনির্দিষ্ট করে সমালোচনা করা যাবে, আপনারা যে কেউ করতে পারবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকারের সমালোচনা আর দেশের সমালোচনা এক ব্যাপার কিনা। এখন কোনটা সরকারের সমালোচনা, কোনটা দেশের সমালোচনা? আপনি যদি একটা অরাজকতা তৈরি করে দেশের নির্বাচনকে যদি আপনি একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলার উদ্দেশ্য নিয়ে ক্রমাগত যদি কথা বলতে থাকেন, লিখতে থাকেন, তাহলে সেটাকে দেশ বিরোধী ষড়যন্ত্রের মধ্যে ফেলা যায় কিনা নিঃসন্দেহে সেটা ভেবে দেখার সুযোগ আছে। আরেকটা কথা বলি, 2-3 দিন আগে ভারতের আনন্দবাজার পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদটি হচ্ছে উলফা নেতা পরেশ বড়ুয়া ঢাকায়, শতভাগ মিথ্যা প্রোপাগান্ডামূলক একটি সংবাদ প্রকাশ করেছে। তার আগে আমাদের এনসিপির, গণঅভ্যুত্থানের নেতা এনসিপির হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছে 7 সিস্টার্সকে আলাদা করা বিষয়ে, ভারত থেকে আলাদা করা বিষয়ে।
এখন প্রশ্নটা হচ্ছে, আমি আমাদের গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, যারা সাংবাদিক পরিচয়ের বাইরেও এই সোশ্যাল মিডিয়াতে তৎপর, তাদের ক্ষেত্রে লক্ষ্য করছিলাম যে তারা আনন্দবাজারের ওই প্রোপাগান্ডাটা সামনে এনে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য মিলিয়ে তারা বলার চেষ্টা করছেন, তাহলে কি সত্যিই পরেশ বড়ুয়া ঢাকায় অবস্থান করছেন? এইটা হচ্ছে আমার কাছে দেশবিরোধী ষড়যন্ত্র, এইটা হচ্ছে আমার কাছে দেশবিরোধী বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ কথা বলেছে, অবশ্যই আপনি হাসনাত আব্দুল্লাহর কথাকে নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন। হাসনাত আব্দুল্লাহর কথা যদি দেশের স্বার্থ পরিপন্থী হয়, সেটা নিয়ে কথা বলেন, আলোচনা করেন, সমালোচনা করেন। কিন্তু আনন্দবাজারের যে প্রোপাগান্ডা, আনন্দবাজারের যে বাংলাদেশ বিরোধী তৎপরতা, সেই আনন্দবাজারের বিরোধী তৎপরতা, বাংলাদেশ বিরোধী তৎপরতাটাকে আপনি যদি বাংলাদেশের ভেতরে এনে সেটাকে জাস্টিফাই করা বা সেটাকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে আপনার যদি কোনো ভূমিকা থাকে, সেটা যদি প্রমাণিত হয় আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আপনার লেখার মধ্য দিয়ে, তাহলে সেটা আর সরকার বিরোধী সমালোচনার মধ্যে থাকে না, তখন সেটা দেশ বিরোধী, দেশের স্বার্থ পরিপন্থী সাংবাদিকতা হয়ে যায়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সরকারের দায়িত্ব। তাহলে কারা করছেন এটা? যারা করছেন সাংবাদিক হিসেবে তারা খুব 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 বড় বা পরিচিত যে সাংবাদিক তা নয়, তাহলে তারা করছেন কেন? আমার কাছে মনে হচ্ছে তাদের বক্তব্য শুনে যে তারা চাচ্ছেন এমন একটা পরিবেশ তৈরি করতে যে সরকার তাদেরকে গ্রেপ্তার করুক। গ্রেপ্তার করলে তার একটা আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হবে, সাংবাদিক হিসেবে তিনি বিখ্যাত হবেন, এরকম একটা জায়গা নিয়ে বাংলাদেশে খেলাধুলা চলছে। এই খেলাধুলাটা বাংলাদেশের সব পক্ষ থেকেই বন্ধ হওয়া দরকার, সরকারের পক্ষ থেকে বন্ধ হওয়া দরকার, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, সাংবাদিকতা করি, তাদের জায়গা থেকেও বন্ধ হওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট আমার মনে হয় যে আনিস আলমগীরকে গ্রেফতার না করে যদি অন্য কোনো ওয়ে থাকতো, ওইটা হলে হয়তো আমরা। নাজমুল ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। আপনার যেদিন সময় হয় এদিন আমার বললেন, সারাদিন বলে নাজমুল ভাই 3 বার বলে আমাদের। জি, ইব্রাহিম চৌধুরী সাহেব বলেন, কি বলছেন? না, অন্যরা বললে ওনারা বলুক, আমি তো মানে কি বলবো, মানে অন্যরা বলার তারপরে সময় থাকলে বলা যাবে। বলুন, আপনি বলুন। না, আমি বলে কি, এই যে গোলাম মর্তুজ ভাই তার কথা বলছেন, তার 2 দক্ষ সরকারের থেকে সরকারকে কিভাবে ডিফেন্ড করতে হয়, এটা একজন দক্ষ সাংবাদিক দক্ষতার সাথেই করেছেন। এখন এই মর্তুজ ভাই আপনিও খুশি হন নাই, আপনিও যা কাজ করে আসছেন, কি বক্তব্য দিয়ে আসছেন কঠিন সময়ে, এবং এটা আপনার বক্তব্যে বলছেন, এটা আপনিও খুশি হওয়ার কোনো কারণ নাই। ভেরি ক্লিয়ার এন্ড সিম্পল। এমন কোনো মানে আনিস আলমগীর এমন কোনো কথা বলে নাই যে সরকার পরিবর্তন করে ফেলতে পারবে, এমন কোনো বক্তব্য আমাদের জানা মতো দেয় নাই যে তার বক্তব্যে যে এই রেজিম আবার চলে আসবে, দেশে অশান্তি হয়ে যাবে, এই ধরনের কিছু নাই। এখন ভালোই ভালো আমাদের এই বন্ধু আনিস আলমগীর একটু জামিন দিয়ে দেন, এটাই আমাদের সরকারের মানে এখান থেকে দাবি। মানে অনেক হয়েছে, এটা না করেও এইটা করে সরকারের কোনো লাভ হয় নাই, আপনারও লাভ হয় নাই। আপনাকে এটা, আপনি আজকে সরকারে আছেন, 2 দিন পরে হয়তো থাকবেন না, কিন্তু এই প্রশ্ন কিন্তু আপনাকেও তাড়া করবে যে আপনারা সরকারে থাকা অবস্থায় একজন আনিস আলমগীর গ্রেফতার হয়েছে। সো ধন্যবাদ, আমি এই নিয়ে আর কথা বলতে চাই না। সো আমি ভেরি সিম্পল যে জামিনের ব্যাপারে আমরা সবাই মানে জামিন দেওয়া হোক, এবং তার বিরুদ্ধে এমন কোনো চার্জ আসে নাই যেটা দিয়ে আপনারা মামলা করবেন, হয়রানি করবেন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাজমুল, এরপরে কিছু বলার আছে আপনার? না, আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার তো কোনো পলিসি কোথাও কোনো দেশেই তেমন ভাবে সক্রিয় না। প্রেসিডেন্ট ট্রাম্প তো সোশ্যাল মিডিয়ার মধ্যে লাগাতার লেগে আছে, নিজেই সোশ্যাল মিডিয়া খুলে ফেলেছেন। এখন এই সোশ্যাল মিডিয়া তো এটা আনএডিটেড মিডিয়া, যে যেটা দিচ্ছে, একটু আগে গোলাম মর্তুজা একটা কথা বলছে যে ইন্টারন্যাশনালি পপুলার হওয়ার জন্য করতেছে। সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ালে তো পয়সা আসে, অতএব পয়সা আসার তো সব ধরনের চেষ্টা সবাই করবে। কিন্তু আমার যেখানে সাংবাদিক হিসেবে আমার যে বক্তব্যটা, সেটা আমি গোলাম মর্তুজার সাথে একমত। সেটা হচ্ছে যে এই কাজটি সরকার গ্রেফতার না করেও সমাধান করতে পারত, এবং এই কাজটি অত্যন্ত ভালোভাবে সমাধান করতে পারত, এবং এতে সাংবাদিক সমাজের সাথে বর্তমান সরকারের একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার মানে ক্ষেত্র প্রস্তুত হতে পারত। এবং কোন দেশেরই সরকার সেই দেশের সংবাদ মাধ্যমের সাথে লাগাতার যদি ঝগড়া বিবাদে থাকে, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে থাকে, যেটা সরকার পরিচালনার ক্ষেত্রে নানাভাবে বাধাপ্রাপ্ত হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস। আমাদের অন্য বিষয়ে যেতে হবে। মর্তুজা কিছু বলবেন এই বিষয়ে? আর আপনার না, আমার কিছু বলার নাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমার Thank কথা, you. আমি অনেক কথা বলেছি, অনেকে এখানে আছেন, সবাই কথা শুনেছেন এবং অন্য বিষয়ে আলোচনা করবেন। উনাকে কমপক্ষে জামিনে মুক্ত করার কোনো যে সুযোগ থাকে, দ্যাটস এভরিবডি উইল বি হ্যাপি, এন্ড দেন হি ক্যান ফেস হিজ চার্জ। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা নিশ্চয়ই আলোচনা করবেন তাহলে। হ্যাঁ, জি, জি, থ্যাংক ইউ সো মাচ। মীর মিজান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? অ্যাটর্নি মীর মিজান।
থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই জানেন যে ট্রাম্প প্রশাসন আজকে একটি গোপন নথি নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে এবং সেটা বলা হচ্ছে যে ইটস ভেরি ওয়ারিড অ্যাবাউট নিউজ যে যুক্তরাষ্ট্রের যারা ন্যাচারালাইজ সিটিজেন তাদের ডিন্যাচারালাইজ করার ব্যাপারে ট্রাম্প প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়ে তারা কাজও শুরু করেছেন। একটি হোমল্যান্ড সিকিউরিটিতে তারা একটা নির্দেশনা পাঠিয়েছেন। মিন বিজান, হোয়াট ইজ ইউর অপিনিয়ন এজ এ লয়ার, একটা ইমিগ্রেশন লয়ার? প্রথম কথা হচ্ছে এটা নতুন কিছু না, এটা যুগ যুগ ধরে ছিল, আগের আমলেও ছিল, তারও আগের আমলে ছিল এবং রেগুলার এগুলো হয়ে আসছে। হ্যাঁ, এখন যেহেতু মানে আমাদেরও অনেক সিটিজেন হয়ে গেছেন, অনেকে এখানে আমাদের কমিউনিটি একটা স্বার্থের ব্যাপার আছে। আপনারা যারা মিডিয়ার কর্মীরা আছেন তারা এটাকে তুলে ধরবেন, এটা খুব একটা সুন্দর একটা ব্যাপার হয়েছে। কথাটা হচ্ছে, আমার কথা হচ্ছে যে যেহেতু এটা সবসময় ছিল, তারপর ওই কথাগুলো আসছে, তাহলে আমরা এটা নিয়ে কি করতে পারি? আচ্ছা, তো এই ব্যাপারে আপনার প্রোগ্রামে আমি বেশ কয়েকবারই এগুলো নিয়ে বলেছি, তো আবারও ফলে ব্যাপারটা একটু রিপিট করা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে আপনি সিটিজেনশিপ পাওয়ার আগে আপনি গ্রিন কার্ড পেয়েছেন। হ্যাঁ, তার আগে হয়তো যেভাবে ছিলেন, ছাত্র ছিলেন, কর্মী ছিলেন, ইলিগাল ছিলেন, যেভাবেই হোক ছিলেন। আচ্ছা, তা এখন এই যে ছিলেন, এরপরে আপনি গ্রিন কার্ডের জন্য চেষ্টা করেছেন, আপনার গ্রিন কার্ড হয়ে গেছে, কিন্তু ধরেন আপনার হয় নাই। যদি না হয়ে থাকে, আপনি কি করেন? আপনার 30 দিনের একটা সুযোগ আছে সাম ফর্ম অফ আপিল করা। যদি আপনি এখানে থাকেন, এটা মোশন টু রিকনসিডার করা যেতে পারে, বিভিন্ন কিছু আছে গেল, কিন্তু আপিল কথাটা ওইভাবে নাই, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপিল কথাটা নাই, সেই জন্য আমি সাম ফর্ম অফ কথাটা বললাম। আর যদি এখানে আপনি গ্রিন কার্ড নিয়ে আসেন কনসুলার প্রসেসিং এর মাধ্যমে বাইরে থেকে, তাহলে সেটা আরেকটা ব্যাপার আছে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস না, কিন্তু আপনি বাইরে থেকে আসলেন, ওখানেও যদি আপনার ডিনাইড হয়, ওইটাও সাম সর্ট অফ আপিল। আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি জি। আচ্ছা, তো যদি ওরকম হয়, তখন এটা ওই আবারও সেই সাম সর্ট অফ আপিল, কিন্তু আপিল কথাটা বলা যাবে না, এটাকে বলা হয় আপনি হেডকোয়ার্টারে ওয়াশিংটন ডিসিতে আপনার অ্যাডভাইজারি ওপিনিয়নের জন্য রিকোয়েস্ট করতে পারেন, এবং তারা একটা ওপিনিয়ন দিতে পারে, সেটা কনসুলার অফিসারকে আবার পাঠানো হবে, এবং তারপরও এটা তার উপরে নির্ভর করবে যে উনি এটা মানবে কি মানবে না, এই ধরনের একটা ব্যাপার। আচ্ছা, তো এই হচ্ছে যিনি নন সিটিজেন, যেটা আগে এলিয়েন কথাটা বলা হতো, তো তাদের এই সুবিধাটা আছে, কিন্তু এটা 30 দিনের মধ্যে। কিন্তু গভর্নমেন্টের বেলায়, যখন গভর্নমেন্ট হারলো, আপনি জিতে গেলেন, আপনি গ্রিন কার্ড পেলেন, অ্যাসাইলাম পেলেন ইত্যাদি, তাদের এমন কোনো 30 দিনের কোনো ব্যাপার নাই। এই হচ্ছে মেইন ব্যাপারটা। এই যে মেইন ব্যাপারটা কেন বললাম, আর এই আজকে যে সিচুয়েশন হচ্ছে, বহু মানুষ আমাদের কমিউনিটিতে সিটিজেন আছেন, তো যারা এখানে জন্ম নেননি, হ্যাঁ, কিন্তু এইভাবে বিভিন্নভাবে আপনি ন্যাচারালাইজ করে আপনি সিটিজেনশিপ পেয়েছেন, তো তাদের বেলায় গভর্নমেন্ট যদি কোনো কিছু করতে চায়, হ্যাঁ, সিটিজেনশিপ নিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে চায়, তাইলে তাদের কোনো বাধা নাই, বিকজ এই ধরনের কোনো 30 দিনের কোনো ব্যাপার নাই। যে কোনো সময় তারা ওই যে গ্রিন কার্ডটা আপনি প্রথম পেয়েছিলেন, ওটা একটা মোশন টু রিওপেন করতে পারে, এবং সেটার কোনো টাইম বার নেই। আচ্ছা, এবং এটা বিশেষ করে এই কথাটা কেন বলা হলো, যে তারা ওই ডিন্যাচারালাইজ করতে গিয়ে প্রথমে ধরে ওই গ্রিন কার্ডটা নিয়ে ধরে যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে ওনার গ্রিন কার্ড পাওয়াটাই ঠিক হয় নাই। এখানে আমার এই মুহূর্তে মনে পড়ছে 9 সার্কিটে, মানে ক্যালিফোর্নিয়া অঞ্চলের একটা কেসের কারণে একটা বিশাল বড় সুবিধা হয়েছিল, যারা পোর্ট অফ এন্ট্রিতে এসে অ্যাডমিটেড না, কিন্তু পেরোলড ইন হয়ে ঢুকে, হ্যাঁ, তাদের বেলায় ছিল তারা এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস মানে গ্রিন কার্ড পেতে পারতো না এখানে বসে, সেইটা চ্যালেঞ্জ করে, হ্যাঁ, এটা চেঞ্জ করা হয়েছিল। প্রথমে ফার্স্ট সার্কিটে, তারপর 9 বিভিন্ন সার্কিটে এটা হয়েছিল। সেইখানে কেসটা আসছিল কিন্তু অন্যভাবে, এই ধরনের একটা ব্যাপার দিয়ে, যে একবার ওই জাপান আর কোন একটা মানে এশিয়ার কোন একটা দেশে যখন আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে ওই পুরো আমেরিকান একটা মানে যেই ছিল ওখানে, যে তাদের ক্যান্টনমেন্ট ছিল, এটা পুরোটা নিয়ে আসতে হয়েছে, মানে যাতে আপনি যারা সোলজার ছিল, তখন একজন সে বিবাহিত ছিল, হ্যাঁ, তো তাকে আনতে গিয়ে ওই তার যেহেতু এখানে অ্যাডমিটেড ছিল না, ফলে তাকে পেরোল ইন করে নিয়ে আসে। এখন তারপরে আনতে গিয়ে তারপরে দেখা গেল যে তাকে গ্রিন কার্ড করানো যাচ্ছে না, বিকজ তার এন্ট্রিটা ওইভাবে হয় না, অ্যাডমিটেড না। তো তখন এটা করতে গিয়ে যে 9 সার্কিট যে ব্যাখ্যাটা দিল, যে
যে আইনের সাথে, ইমিগ্রেশন ন্যাচারাইজেশন অ্যাক্টের সাথে এটা ম্যাচ করে না, এটা হবে না। এবং ওইখানে গিয়ে কিন্তু একটা জিনিস ধরা পড়েছিল, যেই ছেলেটি, হ্যাঁ, মানে ওই কেস করতে গিয়ে দেখা গেল যে সৈন্য ইউএস আর্মিতে সিটিজেন হিসেবে কাজ করছে, তার গ্রিন কার্ড পাওয়াই ঠিক মতো হয় নাই। কারণ সে আসছিল তার মায়ের আন্ডার এজ বাচ্চা হিসাবে। হুম। তো কিন্তু অ্যাকচুয়ালি তার মানে যখন ওইভাবে করে কাগজপত্র জমা দেওয়া হলো, তখন ওই তার মানে সিটিজেনশিপ নিয়েই প্রশ্ন উঠে গেল। ফলে সে কিভাবে এই ভদ্রমহিলাকে স্পন্সর করবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এরকম সবসময় এই জিনিসটা আছে, এবং কে কখন কার জন্য অ্যাপ্লাই করবে, তখন ওই সমস্ত ডকুমেন্টস, যখন সমস্ত ফাইলগুলো যখন একসাথে করা হয়, তখন এইভাবে করে বিভিন্ন জনের বিভিন্ন কিছু বেরিয়ে আসতে পারে। আমাদেরও যারা সিটিজেন আছে অন্য জনের জন্য অ্যাপ্লাই করবে, তখন গিয়ে তার ফাইলটাও তাদের সামনে আসে। তো ওটা করতে গিয়ে যদি দেখা যায় তার ওই প্রথমে যে গ্রিন কার্ড পাওয়াটাই ঠিক মতো হয় নাই, তখন এটা যথারীতি নর্মাল প্রসেসেই এটা শুরু হবে। আরেকটা কথা আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, এক অফিসার অ্যারেস্টেড হয়েছেন। তো উনি যতগুলো কেস করেছিলেন সবগুলো সামনে আনা হলো, কারণ সে ওই দুর্নীতি করে ওই মানুষের সিটিজেনশিপ করাই দিচ্ছেন। তার মধ্যে আমার এক ক্লায়েন্টও পড়ে গেল, তাকে করে ইসের থেকে মানে গেট থেকে, প্লেনের গেট থেকে নিয়ে আসলো, ওই ওই পর্যন্ত যেতে হয় নাই। তো এইভাবে করে ডিন্যাচারেশনের ব্যাপারটা মানে আগে থেকেই আছে। আমার শুধু কথা হচ্ছে, যদি এরকম কিছু ঘটে, হ্যাঁ, তখন যে জিনিসটা আছে, যদি 2 বছরের মধ্যে সিটিজেনশিপটা হয়, তাহলে আপনার বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ টু প্রুভ যে আপনি ফ্রড করেন নাই, এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে এই সিদ্ধান্তটা হয়, মানে ইমিগ্রেশন কোর্টে। আর জি যদি আমি কি বলবো আরো, জি জি, প্লিজ গো হেড। আর একটু শেষ করি, সেটা হচ্ছে, আর যদি 2 বছর হয়ে যায় আপনার সিটিজেনশিপের, তাহলেও এটা করতে পারে। কিন্তু তখন, হ্যাঁ, যে জিনিসটা হয়, এটা ফেডারেল কোর্টের মাধ্যমে করতে হবে, যেমন ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ। তো এবং সেইখানে এটা করতে গিয়ে যেটা করতে হয়, বার্ডেন অফ প্রুফ শিফটস অন দ্য গভর্নমেন্ট, নট শিফটস, কথাটা শুরুটাই হয় বার্ডেন অফ প্রুফ ইজ অন দেম। ফলে তারা খুব শক্ত টক্ত না হয়ে এগুলোতে নামে না। হ্যাঁ। তো এইটা হয়, এবং এটা ফেডারেল কোর্টের মাধ্যমে হয়। তো ফলে যে কোনো সময় এই ঘটনাটা কারো একজনের ঘটতে পারে, তখন তার আবার নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ। তখন এইখানে যে এই যে সিচুয়েশনটার কারণে ক্যান্সেলেশন অফ রিমুভাল নামে একটা ব্যাপার আছে। হ্যাঁ। সেটার ব্যাপারে তারা চিন্তা করে, মানে ওইখানেই শেষ কথা না। জাস্ট বিকজ তাকে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলো, তাকে চেষ্টা করা হচ্ছে, একটা ফাইনাল ডিসিশন না পর্যন্ত তার মানে সিটিজেনশিপ চলে যায় না। তো ওইটা করতে গেলে তার যে বিভিন্ন ডিফেন্স আছে, ওই মেকানিজম নিয়ে মানুষজনের উচিত এরকম কি ব্যবস্থা আছে, তার কি সুযোগ সুবিধা আছে তার ডিফেন্সে, এগুলোর উপরে কাজ করে। যদি এ ধরনের কিছু থাকে, অন্তত ওনার নিজের জানা আছে এ ধরনের কোনো ঘটনা আছে কিনা। জি অন্যরা জানলো না, সেটা তো অবশ্যই মানে সম্ভব যে অন্যরা জানবে না। তো ফলে আপনারা যাদের এই ধরনের কোনো ঘটনা আছে, ফ্রড আছে, কিন্তু আপনি পার হয়ে গেছেন, তারা মানে আপনাদের ওইটার ব্যাকআপ হিসেবে হলে আপনি কি করবেন, মনে মনে একা, হ্যাঁ, ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আলাপ করে, মুরব্বীদের সাথে আলাপ করে, বা নিজে নিজেই আলাপ করে আপনারা কিছু রেডি হয়ে থাকতে পারেন। এই হচ্ছে আমার কথা। এই যে বিভিন্ন কথাবার্তা আসতেছে, আসুক, কিন্তু এর মধ্যে কথা হচ্ছে যে এর বাইরেও এর মধ্যে ডিফেন্সের অনেক মেকানিজম আছে। এটাই শেষ কথা না, যে জন্য জি, বলা হয় জীবনের পথ অনেক দূরে, পথের বাঁক আছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মীর মিজান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, জনাব ডক্টর মাসুদুর রহমান। হাসান ভাই, আপনার কাছে আসি, মাসুদ ভাইয়ের কাছে একটু জেনে নেই আপডেট অফ আওয়ার ফর্মার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া। মাসুদ ভাই, এনি আপডেট? ওনার বেশ কয়েকদিন থেকে আমরা কিছু জানি না, আপনার কাছে নিশ্চয়ই কোনো আপডেট থাকতে পারে ইন জেনারেল। ইন জেনারেল আপডেটটা হচ্ছে দ্যাট উনি মোর স্টেবল দেন বিফোর। ধরা যাক একটা ঝড় ছিল, ঝড়ের সেই সিগন্যাল ছিল নাম্বার 5, এখন এটাকে বলা যেতে পারে নাম্বার 1। ঝড় চলে যায়নি, বাট ইট ইজ ভেরি লো নাও। 1 2 নাম্বার হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে বা সবাই জানেন যে তিনি অনেক দিন ধরেই, বেশ কিছুদিন ধরেই ইনটিউবেটেড অবস্থায় আছেন। টিউব লাগানো আছে ইন দি ট্রাকিয়া, অ্যান্ড সেটা অ্যাটাচ করা আছে উইথ দি ভেন্টিলেটর মেশিন। আমি এখানে একবার বলেছিলাম যে ভেন্টিলেটর থেকে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। সো দ্যাটস এই যে টিউবটা, আমাদের এখানে 2টা টিউব থাকে, একটা হচ্ছে শ্বাসনালী,
তার পিছনেই থাকে খাদ্যনালী। শ্বাসনালীকে বলে ট্রাকিয়া, খাদ্যনালীকে বলে ইসোফেগাস, যেখান থেকে খাবার চলে যায়। এই শ্বাসনালীতেই একটা এন্ডোট্রাকিয়াল টিউব আছে। শ্বাসনালীকে মেডিকেল পরিভাষায় ট্রাকিয়া। একটু জোরে বলবেন মাসুদ ভাই। আমি কি খুব তাড়াতাড়ি বলছি? না, একটু জোরে বলতে বলছি। ও আচ্ছা, একটু জোরে। সাউন্ড, জি। রাইট রাইট রাইট। তো এই শ্বাসনালীতে টিউব অনেক দিন যখন থাকে এবং আমরা যখন আশা করি বা এক্সপেক্ট করি যে আরও কিছুদিন থাকতে হতে পারে, তখন আর এই টিউবটাকে বের করে ফেলতে হয়। কারণ এই টিউবটা ট্র্যাকিওম্যালাইশিয়া নামে একটা সমস্যা করে। ট্র্যাকিয়াটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ম্যালেশিয়া গলে যায়, ট্র্যাকিওম্যালাইশিয়া হয়ে যায়। তো ট্র্যাকিওম্যালাইশিয়া হওয়ার আগেই যখন আপনাদের মনে হবে যে বা ডাক্তারদের মনে হবে যে এটা অনেক সময় ধরে থাকবে, দ্যাট টিউব হ্যাজ টু বি টেকেন আউট। তো টিউব যদি বের করে দেন তাহলে পরে উনি শ্বাস নেবেন কীভাবে? এখানে একটা ফুটা করা, আমি যেখানে দেখাচ্ছি এই জায়গাটায়, এটার নাম হচ্ছে ট্রাকিওস্টমি। ট্রাকিয়াকে কাটা হবে, একটুখানি গোল করে কাটা হবে। একটা টিউব চিন্তা করেন, টিউবের উপরে দেওয়ালে একটা জায়গায় ফুটা করা হবে, কাটা হবে। কাটা হলে শ্বাস প্রশ্বাসটা তখন সেখান থেকে নেওয়াটা সহজ হয়ে যাবে। নাক দিয়ে নিতে হবে না বা মুখ দিয়ে নিতে হবে না, ইট ক্যান বি ডান ফ্রম দেয়ার। এবং ওটা দিয়ে আস্তে আস্তে উইনিং করতে হবে। উইনিং মানে হচ্ছে ছাড়িয়ে নিয়ে আসা। ভেন্টিলেটরের উপরে যে ডিপেন্ডেন্সি আছে সেখান থেকে উইন করে বার করে নিয়ে আসা। উইন হচ্ছে WEANING, উইনিং। ওখান থেকে ওর উপরে যে নির্ভরতা তার থেকে সরিয়ে নিয়ে আসা। তো এটা একবারে শুধু টিউব থাকা অবস্থাও করা যেত, কিন্তু করা যাচ্ছে না। এই জন্য শি ডাজন্ট হ্যাভ ইনাফ মাসেল পাওয়ার। অনেকদিন মাসেলগুলো ডেভেলপ করে নাই, মাসেলগুলোর স্ট্রেংথ নাই অত, যে ওই শি উইল ডু হার ওন ব্রিদিং ইমিডিয়েটলি, পারবে না। তো না পারলে পরে লম্বা সময় হয়ে যাচ্ছে, তার জন্য ট্র্যাকিওস্টমি ইজ এ সিগনিফিক্যান্ট প্রসিডিওর ফর এ হিউম্যান বিং, যে কারোর জন্য। এখান থেকে কেটে এখান থেকে শ্বাস দেওয়া। তো ইট ইজ এ স্টেপ অ্যাহেড, অ্যাকচুয়ালি সামনের দিকে যাচ্ছে, পিছন দিকে যাচ্ছে না, ইটস গোয়িং অ্যাহেড। তাকে আস্তে আস্তে মাসেল পাওয়ার বাড়িয়ে নিজের শ্বাস প্রশ্বাসে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যার জন্য এইখানে টিউবটা দিতে হতে পারে। সো এগেন রিমেম্বার যে সাধারণভাবে আপনি সাধারণভাবেই কোশ্চেন করেছেন, সেটা খুব ভালো। আমিও সাধারণভাবেই বলছি যে ডাক্তারদের এতদিনে প্রবাবলি তারা করতে যাচ্ছে। আমি অবাক হব না যদি কালকে দেখি, আগামীকালকে যদি দেখি যে ওনার ট্র্যাকিওস্টমি হচ্ছে বা করা হবে। এটা একটা বিরাট সিদ্ধান্তের ব্যাপার, এটা সার্জারি। তো ন্যাচারালি এখানে পরিবারবর্গের পারমিশন ছাড়া কিছুই করা যায় না। পরিবারবর্গ যখনই পারমিশন দিয়ে দেয় তখন এটা করা হয়। এবং আমার ধারণা আর কি যে এটা করা হবে আর কি। একজন ডাক্তারি মতে যদি আপনি চিন্তা করেন এটা করতে হবে। তো আবার বলছি, আই উইল নট বি সারপ্রাইজড যদি আমি দেখি আগামীকালকে তার ট্র্যাকিওস্টমি হচ্ছে। এটা আমি জাস্ট সবাইকে বলে রাখতে চাই যে শি মাইট আন্ডারগো অ্যানাদার সার্জারি। এটা খুব সহজ একটা ব্যাপার, বাট সিগনিফিকেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে শি ইজ রেসপন্ডিং। উনি সমস্ত কথাবার্তায় প্রশ্নের ইয়েতে মাথা টাথা নাড়িয়ে, বা হার ব্রেন ইজ ওয়ার্কিং পারফেক্ট, কোনো সমস্যা নেই। শি ইজ রেসপন্ডিং। যেমন এর আগে তো রেসপন্স ছিল না, তাই না? এখন শি ইজ রেসপন্ডিং। এবং আগে একটা আমি বলেছিলাম যেটা ভেজিটেশন আছে হার্টে, সমস্যা যেগুলো ছিল আর কি, সেটাও অনেক কমে গেছে। দ্যাট ইজ ফার লেস। ভেজিটেশন মানে একটা জমাট ফাঙ্গাসের একটা ইয়ে ছিল হার্টের ভালভেরও কোনো ক্ষতি হয় নাই। সো শি ইজ ডুইং মাচ বেটার। অ্যান্ড আপনারা অবাক হয়ে যেতে পারেন শুনে যে আবার গলায় কি অপারেশন হলো। নো, ইটস ভেরি সিম্পল থিং। এটা উইনিং এর প্রসেসের একটা স্টেপ। ট্র্যাকিওস্টমি কথা না মনে রাখবেন, প্রবাবলি it might happen, I mean in a general way it can happen within a day or two. Thank you so much. Thank you, Dr. Masudur Rahman. Thank you for your update. Thanks. Hasan bhai, sorry আপনাকে অনেকক্ষণ থেকে আপনি ওয়েট করছেন, এক্সট্রিমলি সরি ফর ইট। বাট আপনাকে জানতে চাই, আজকে ট্রাম্প সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, একটু যদি আপনি ইনফর্ম করেন যে উনি কি জাস্টিফাই করার চেষ্টা করলেন। ধন্যবাদ। তার আগে একটু কথা বলি। মুর্তজা সাহেব আমাদের ভাষণ দিয়ে গেলেন, জি। তিনি একই সঙ্গে বললেন এখন সময়টা দিন এবং রাত। তিনি একই সঙ্গে বলছেন এখন সকাল 9টা
অথবা এবং রাত 9টা, তা তো হয় না। উনি একই সঙ্গে সরকারের পক্ষে বলছেন, আবার উনি সাংবাদিকদের পক্ষেও বলছেন, তা তো হয় না। একজন লোক শুধুমাত্র কথা বলার জন্যে, কথা বলার অপরাধে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। চুরি করেনি, ডাকাতি করেনি, খুন করেনি, যা দেশে প্রতিদিন হচ্ছে, সেসবের দিকে নজর না দিয়ে একজন সাংবাদিক কথা বলেছে, সমালোচনা করেছে, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সাংবাদিক হিসেবে আপনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ করছি, এটি গ্রহণযোগ্য নয়। এখন ট্রাম্পের কথায় আসি। আজ সকালে যেটা ঘটেছে আগে বলি। আজকে সকালবেলা সমস্ত পত্রপত্রিকায় ট্রাম্পের সর্বশেষ জাতীয় জনমত জরিপ আসছে, সর্বশেষ জাতীয়। তাতে কি বলা হচ্ছে, ট্রাম্প কেন হঠাৎ করে আজকে কোনো কারণ ছাড়া ভাষণ দিতে গেলেন? আমরা আগে শুনিনি তো তিনি ভাষণ দেবেন। কারণ খুব একটা বাজে রিপোর্ট আসছে। পরীক্ষার ফল যেমন হয় না, পরীক্ষার ফলের রিপোর্ট কার্ডটা খুব বাজে রিপোর্ট কার্ড। বাজে কিরকম? ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট কি ছিল? ইকোনমি। আমেরিকার প্রতি 10 জনের 6 জন মনে করে ইকোনমি ভালো অবস্থায় নেই। মাত্র 38% মানুষ মনে করে তিনি ঠিক করছেন, 57% মানুষ মনে করে তিনি ভুল করছেন। এই হলো অবস্থা। এই অবস্থায় আমাদের ট্রাম্প সাহেব ভাষণ দিলেন আজকে মিনিট 20। তিনি কিভাবে শুরু করলেন? তিনি বললেন, আমি খুব একটা বাজে অর্থনীতি ইনহেরিট করেছি এবং আমি এটাকে ফিক্স করছি। যে 15 মিনিট তিনি ভাষণ দিলেন, 15 মিনিটের মূল বক্তব্য ছিল যে এভরিথিং ইজ ওয়ান্ডারফুল। জিনিসপত্রের দাম কমে আসছে, ডিমের দাম 80% কমে গেছে, জ্বালানির দাম কোনো কোনো জায়গায় $2 কম, গ্যাস ইত্যাদি সব কিছু ভালো। অথচ আমরা জানি সব কিছু ভালো নয়। আমরা যারা বাজারে যাই, বাজার করি, তারা বুঝি যে সব কিছুই ভালো নেই। এই অবস্থায় আশা করা হয়েছিল আমাদের প্রেসিডেন্ট আমাদের কথা মাথায় রেখে আমাদেরকে সঙ্গে সহানুভূতি প্রকাশ, এমপ্যাথি প্রকাশ করবেন। তা নয়। যে ভাষণটা তিনি এর আগে আরো 50 বার দিয়েছেন, আজকে সেই ভাষণটাই দিলেন। সব দোষ বাইডেনের। আমি বিশ্বের গ্রেটেস্ট ইকোনমি এস্টাবলিশ করেছি, সবকিছু আগের চেয়ে ভালো, এমন ভালো কখনো হয়নি। ট্যারিফ আমরা ট্রিলিয়নস অফ ডলার্স অর্জন করছি, আমাদের ট্যারিফের কারণে $18 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আমেরিকা হচ্ছে। এভরিথিং ইজ গ্রেট। যদি গ্রেট সবকিছু হবে তাহলে তো আর এই ভাষণ দেওয়ার প্রয়োজন ছিল না। ফলে এই ভাষণটা মিসফায়ার করেছে বলে আমি বলবো। হয়তো আগামীকাল পরশুই নিয়ে আর কথা বলবো আমরা, তিনি কতখানি তথ্যের বিকৃতি ঘটিয়েছেন। আমি এখন সে জায়গায় যাচ্ছি না, রাজনৈতিক প্রতিক্রিয়াটা বলছি আমি। এই ভাষণটা দেওয়া দরকার ছিল এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি দুদিকে, একদিকে সারা দেশে, অন্যদিকে রিপাবলিকান পার্টির ভেতরেই বিভেদ তৈরি হয়েছে। আজকে কি হয়েছে? এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নিয়ে আপনারা জানেন এই মাসের শেষে সাবসিডি বন্ধ হয়ে যাবে। সাবসিডি বন্ধ হওয়া মানে প্রতিটি লোকের ক্ষেত্রে গড়ে $1000 বাড়তি আপনাকে দিতে হবে প্রিমিয়াম। 24 মিলিয়ন লোক তাদের ইন্স্যুরেন্স হারাবে। আজকে রিপাবলিকানদের সমর্থনে 4 জন রিপাবলিকান দলছুট হয়ে প্রস্তাব করেছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এক্সটেন্ড করা হোক। গতকাল মার্জরি টেলর গ্রিন কি বলেছেন আপনারা জানেন? ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ম্যাগা সমর্থক টেলর গ্রিন। তিনি বলেছেন যে ম্যাগা ড্যাম মানে মাগা বাঁধটা ভেঙে গেছে, লোকে আর ডোনাল্ড ট্রাম্পকে ভয় করছে না। তার খুব সহজ প্রমাণ তিনি দিয়েছেন ইন্ডিয়ানা। আপনারা জানেনই ডোনাল্ড ট্রাম্প সাহেব কি বলেছিলেন, ইন্ডিয়াতে রিডিস্ট্রিক্টিং করতে হবে। তার ধমক সত্ত্বেও তিনি বলছেন কি, রাজি না হও, এগ্রি না করো, তোমাদের বিরুদ্ধে প্রাইমারিতে কিন্তু লোক পাঠাবো আমি। তার এই ধমক সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ানার সিনেট আপার চেম্বার এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এবং আপনারা দেখেছেন গত 2 মাসে একের পর এক নির্বাচনে ভার্জিনিয়াতে, নিউ ইয়র্কে, নিউ জার্সিতে, পেনসিলভেনিয়াতে, ইভেন কি মিসিসিপিতে আমরা দেখেছি ডেমোক্র্যাটরা বড় রকমের ব্যবধানে জয়লাভ করছেন। এবং সে কারণেই ম্যাগা
রিপাবলিকানদের অন্য মুখপাত্র টেলর গ্রিন বলছেন যে আমাদের এখন সময় আসছে সত্যটাকে প্রকাশ কর। আর সত্যটা কি? ইকোনমি ইজ নট ডুইং ওয়েল। ডোনাল্ড ট্রাম্প সাহেব আজকে আনফর্চুনেটলি এই সত্যটা স্বীকার করতে পারলেন না, এবং তার ফলে কি হলো, একটা অস্ত্র তুলে দেওয়া হলো ডেমোক্রেটদের হাতে। ডেমোক্রেট এই ভাষণটা ব্যবহার করে বলবে যে ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি আউট অফ টাচ উইথ রিয়ালিটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সাহাব ভাই। আপনি আপনার কাছে আসি, মনে হয় ইব্রাহিম চৌধুরী কোনো কমেন্ট করতে চাচ্ছেন? এনি কমেন্ট? না না, এটাই একদম হাসান ভাই ভালো বিশ্লেষণ করেছেন। আর লেখাপড়া করে আর আগামীকালকে মানে আর এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে এটাও ঠিক যে মানে জনগণের প্রত্যাশা, এমনকি রিপাবলিকানদের প্রত্যাশা অনুযায়ী ইমিগ্রেশন, যেটা মানে ইমিগ্রেশন টাইট করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, তার উদ্দেশ্য লক্ষ্য ছিল যে শ্বেতাঙ্গ রিপাবলিকান বা রক্ষণশীল রিপাবলিকানদের তিনি সমর্থন আদায় করবেন। মানে তার এই গত 1 বছরের কর্মকাণ্ডে সেই ইচ্ছাটাও, সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে না। সবাই এই ব্যবস্থা, তার পদক্ষেপ, এগুলোর উপর অসন্তুষ্ট। সুতরাং কোনো সমর্থনই গ্যারান্টেড না। এটা ট্রাম্প আপনি সন্তুষ্ট কিনা এটা বলেন আগে, ওইটা আপনি যত, আমি এখনো সন্তুষ্ট। এখন এই মানুষটা একটা বড় দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এখনো তার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এখন ওই মানুষটা এই দেশকে লিড করতে সক্ষম। রাজনীতিবিদরা এরকম সংকটে পড়েন আপনি ইয়েস অর নো এবং সামাল দেওয়ার জন্য, শুনে যখনই বলবেন যে এই অর্থনীতি ভালো চলতেছে না, তখন তার কি অপশন আছে? তার তো আর কিছু করার নাই। একজন রাজনীতিবিদ তার অবস্থাকে মানে একটু হাইড করে বাট জানান দিবেন যে আমি এটার জন্য কাজ করতেছি। এই কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন, মানে গুড থিং ইয়েট টু কাম, মানে এক্সেলেন্ট থিং ইয়েট টু কাম। সো দেখা যাক কি করেন। এবং এটা আগেই বলছেন, সমর্থন করছেন কি করছেন না? আমি অবশ্যই সমর্থন করছি। স্টিল ইজ আওয়ার প্রেসিডেন্ট। আরো 3 বছর আমাদের প্রেসিডেন্সি সেই চালাবে, এবং তাকে, তার হাতকে শক্তিশালী করে তার কর্মসূচিগুলা যাতে আরো বেশি মানুষের উপকার হয়, অর্থনীতি ভালো হয়, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়। করতে হবে না, আপনি সমর্থন করছেন, এনাফ। এইটাই যথেষ্ট। তার 1 মিনিট, ইব্রাহিম যদি একটা ভালো কথা বলেছে, উনি কি করতে পারেন? ইকোনমি ভালো না, উনি কি করতে পারেন? ভালো করবেন আগামীতে। আমি এক্সাম্পল দিই আপনাকে, আমি ভালো কি করতে পারেন জানেন? একটু আগে বললাম এমপ্যাথি, মানে সহানুভূতি দেখানো। আমি তোমার বেদনাটা বুঝি, এই কথাটা বলা। হ্যাঁ ভাই, অবস্থা ভালো নয়, নানা কারণ আছে অবস্থা ভালো না হওয়ার, ভালো হবে, এই এক্সপ্রেশনটা দরকার ছিল। তা না করেন শুরুই করলেন যে আমি সব ঠিক করে দিচ্ছি, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ। উনি তো আসলে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, ডিমের দাম নাকি 80% কমায় দিয়েছেন উনি। কিন্তু যেটা দরকার ছিল তা হচ্ছে যে আমাকে বলা, দাম তো কমছে, অবশ্যই কমছে, কিন্তু ডিমের দাম উনি বলছেন 80% কমায় দিয়েছেন। না, এর কারণটা হচ্ছে যে এই টাইম টেলিভিশনের ডিম নিয়ে প্রথম উদ্বেগটা হাসান ভাই, এই জন্য ডোনাল্ড ট্রাম্পের এটা নজরে পড়ছে যে এটা আগে কমায় রাখতে হবে, তারপরে পরিস্থিতি যাই হোক। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা আজকে উনি ঘোষণা করেছেন যে প্রতিটি সোলজারের জন্য, আমেরিকার মিলিয়ন মেম্বার আর্মির প্রতি সোলজারের জন্য ওয়ারিয়ার ডিভিডেন্ড বলে একটা এককালীন তিনি টাকা পাঠাচ্ছেন, 1776 টাকা। মানে আমাদের 76, আগামী 2 বছরে তো আমাদের 250তম বার্ষিকী, সেটা সামনে রেখে প্রত্যেককে তিনি $1776 পাঠাচ্ছেন। আমাদেরকে নয়, শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্যদের জন্য। রাইট। তো যারা সামরিক বাহিনীর সদস্য তারা এই অর্থটি পাবেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, থ্যাংক ইউ। সাহাব ভাই, কি অবস্থা আপনার ইন্স্যুরেন্সের ব্যাপারে? তো অনেক কথা শুনতে পাচ্ছি। আমি যেটা শোনেন, প্রথমত যে বিলটা পাস করছে দেখলাম রিপাবলিকানরা খুব এই মার্জিনে, সেখানে এটা সিনেটে পাস করছে, সিনেট না, কংগ্রেসই তো দেখলাম পাস করছে। সিনেটে প্রত্যাখ্যান হয়েছে, আর হাউসে পাস হয়েছে। ওই বিলটাতে একটা জিনিস আমি বলতেছি, অন্য জিনিস তো তারা ওবামা কেয়ারের সাবসিডি যেটা, এটা তারা করে নাই, সেই জন্য করবে না। হাসান ভাই যেটা বললো, প্রিমিয়াম বেড়ে যেতে পারে জানুয়ারি থেকে যদি এটা না এক্সটেন্ড করে। কিন্তু ওইখানে একটা জিনিস আমি দেখলাম, তারা করছে যেটা আমরা বলি পিবিএম অথবা ফার্মেসি বেনিফিট ম্যানেজার, যে তারা যে ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন কোম্পানি যে তাদের মাধ্যমে ইন্স্যুরেন্স ফার্মেসি যে ড্রাগগুলো আমরা প্রসেস করে, এই প্রসেসে এই পিবিএমগুলো, সিবিএস, কেয়ারমার্ক বলেন, এক্সপ্রেস স্ক্রিপ্ট,
এরা অনেক সময় যদি AT&T-কে দেখা গেল একটা সার্ভিস ফি যেখানে ফার্মেসিকে তারা পে করতেছে $5 or $3, কিন্তু দে চার্জ দেম $55 অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ফি। এই জায়গাটায় তারা বলতেছে যে একটা ড্রাগ ব্র্যান্ড হোক অথবা জেনারিক হোক, এই যে পিবিএমগুলো যে রিবেটটা পায় অথবা কত চার্জ করতেছে, ফার্মেসি থেকে কত দিচ্ছে আর তারা কত ইন্স্যুরেন্স কোম্পানিকে চার্জ করতেছে, এইটা তাদের ডিসক্লোজ করতে হবে। এই জিনিসটা তো আগে ছিল না, অর্থাৎ আমরা এটার জন্য অনেক সময় ফাইট করে আসতেছিলাম, বলা হলো স্প্রেড প্রাইসিং ইনডাইরেক্টলি। সেই জিনিসটা দেখলাম এরা এই কংগ্রেসে সেটা পাশ করছে। এটা ফাইনালি সিনেটে অ্যাপ্রুভ করবে কিনা জানি না। আর এইগুলো সাহাব ভাই জি। আজকে কিন্তু পাল্টা একটা প্রস্তাবও এসেছে। হ্যাঁ, তাও- এটা ডেমোক্র্যাট থেকে এসেছে। শুধু ডেমোক্র্যাট, তাদের 4 জন রিপাবলিকান হ্যাঁ যুক্ত হয়েছে। জানি, হ্যাঁ Right. আসে, কিন্তু ওইখানেও এই স্প্রেড প্রাইসটা পিবিএম এর ব্যাপারটা কিন্তু ওইখানেও আসে। এটা যেরকম 2 বছর আগে আমি হাকিম জাফরিকে জিজ্ঞাসা করছিলাম, সে বলতেছিল হি নোজ অল দোজ থিং, তাই না? ফার্মেসির যে একটা ব্যাপার আছে, এই যে পিবিএম এর ব্যাপার, এটা কিন্তু অনেক দিন ধরে এটা চলে আসতেছে যে পিবিএমগুলো বেশি চার্জ করতেছে, ইনডাইরেক্টলি দে আর মেকিং মানি, তাদের স্টক বাড়তেছে, কিন্তু আমরা যারা রিটেল ফার্মেসি উই আর লুজিং মানি, এবং যারা ইনশোরার তারা অলসো লুজিং মানি, অর্থাৎ তারা না জেনে বহুত টাকা পে করতেছে। জি, এটা আমি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব। আমরা যেটা বলি, যাদের অনেকে দেখেন খুব ঠান্ডা হচ্ছে, এখনো যারা ফ্লু ভ্যাকসিন নেয় তাদের কিন্তু নেওয়া উচিত। অনেক জি কোভিড শিওর, আমি তো আপনারটা নিয়েছি, ঠান্ডার জন্য। জি, থ্যাংক ইউ ওই সো bad মাচ। weather-এর এবং জন্য। অন্য যারা আছেন তারাও নেবেন। আমি আমাদের দেখছি চতুর্দিকে আসলে ফ্লু হচ্ছে, চতুর্দিকে অনেক ফ্লু, হ্যাঁ। বেশি ফ্লু হচ্ছে চতুর্দিকে। ইদানিং আমি দেখতেছি অনেক ডাক্তারের অফিসে অনেক ভিড়, ইমার্জেন্সি রুমে ভিড়। হ্যাঁ। আর জানুয়ারি থেকে যখন ইন্স্যুরেন্স থাকবে না, তখন তো হসপিটালের উপরে অনেক ক্রাশ পড়বে। তারা কতটা, এবং তাদেরও স্টাফ শর্টেজ আছে বিভিন্ন সিটি হসপিটালে যারা যায়, ওখানে যারা কাজ করে তারা বলে দে ক্যানট টেক ইট এনিমোর, এবং অনেকে আপনার কাজ ছেড়ে দিচ্ছে। রাইট, সো যারা জানুয়ারির আগে আপনারা ফ্লু শট নিয়ে নিন, কারণ এরপরে ইন্স্যুরেন্স হয়তো অনেকেরই প্রবলেম হবে, সো আপনাদের তখন ঝামেলা হবে ফ্লু শট। এখন এই জানুয়ারির আগেই ফ্লু শট, আর মনে আর মাত্র কয়েকদিন আছে, নিয়ে নেওয়াই বেটার। এই কারণে আরেকটা কথা বলে, আমাদের বাংলাদেশ কনসুলেটে যারা কাজ করে তারা কিন্তু অনেক ওভারওয়ার্ক করাতে অনেক কিন্তু কমপ্লেন করতেছে, তারা আর পুরনো তারা কিন্তু আর কাজ করতে চাচ্ছে না, এত ওয়ার্ক তাদের বেড়ে গেছে। জি, যাই হোক, এটা অন্য বিষয়, এটা আরেকদিন আমরা আরেকদিন আলোচনা করবো বিষয়টি। থ্যাংক ইউ ইব্রাহিম শরীফ খোকন আপনাকে। আপনার প্রেসিডেন্ট সাহেবের যে আজকের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে উনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন, বাট আমার মনে হয় না। তিনি চেষ্টা করতেছেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। আসুন আমরা তার হাতকে শক্তিশালী রাখি জি। এবং আগামী 3 বছর তিনি জনগণের কল্যাণের জন্য আরো কাজ করুক, এটাই চাই। উপরে এত চেয়েছেন কেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নড়িয়াকার মধ্যে ধরে আপনাকে। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, আপনার প্রতি কৃতজ্ঞতা, ডক্টর মাসুদুর রহমান, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা কমিউনিটিকে সার্ভ করার জন্য। থ্যাংক ইউ দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।